আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও ফ্রম আওয়ার ইউটিউব চ্যানেল মুদির বিদ্যালয়। এইচএসসি 2025 বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শেষ। এখন নেক্সট যে পরীক্ষা আছে সেটা হচ্ছে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা। আর তাই আমরা তোমাদের কথা মাথায় রেখে মুদির বিদ্যালয়ের পক্ষ থেকে ইংরেজি প্রথম পত্রের একটা ম্যারাথন ক্লাস নিয়ে এসেছি। কোনো স্টুডেন্ট যদি আমাদের এই ম্যারাথন ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করে তো তার চারটা বেনিফিটস আছে। নাম্বার ওয়ান, এই ম্যারাথন ক্লাসের মধ্য দিয়ে সে ইংরেজি প্রথম পত্রের একটা পূর্ণাঙ্গ 100 মার্কের কোশ্চেন কেমন হতে পারে সে সম্পর্কে এটা সম্পর্কে ধারণা পাবে। 2 নাম্বার, এই ইংরেজি প্রথম পত্রের প্রতিটা বিষয় সে কিভাবে লিখবে পরীক্ষার খাতায় তার যাবতীয় বিস্তারিত আলোচনা এই ভিডিওতে আছে। 3 নাম্বার, সামারি, ইনফর্মাল লেটার এবং গ্রাফ চার্টের মতো যত রাইটিং পার্টের টপিকগুলো আছে এগুলার শর্টকাট টেকনিক সহ ব্যাখ্যা আমাদের এই ভিডিওতে আছে। এবং সর্বোপরি 4 নাম্বার যে বিষয়টা, এই ভিডিওতে আমরা ইংরেজি প্রথম পত্রের একটা পূর্ণাঙ্গ সাজেশন নিয়ে এসেছি। তো বলাই যায় এটা হচ্ছে ইংরেজি প্রথম পত্রের একটা অল ইন অল ক্লাস। তো কোনো স্টুডেন্ট যদি আমাদের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তাহলে আশা করি ইংরেজি প্রথম পত্রে তার কোনো রকম সমস্যা ছাড়াই সে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি। তো ইংরেজি প্রথম পত্রের মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে আমাদের প্যাসেজ। এই প্যাসেজ থেকে আমরা জানি প্রায় 35 মার্কের কোশ্চেন আসে। তো এই 35 মার্কের কোশ্চেন থেকে আমাদের ফুল মার্ক ক্যারি করার জন্য আমাদেরকে বেশ কিছু ইম্পর্টেন্ট প্যাসেজ পড়তে হবে। সেই প্যাসেজগুলো কি কি আমি একটু শুনে যাচ্ছি, যাতে এই প্যাসেজগুলা, এই যে 10টা প্যাসেজ আমি আপনাদের দিয়েছি এইগুলো একটু স্ক্রিনশট দিয়ে নেন। এই 10টা প্যাসেজ পড়লেই আপনাদের পরীক্ষায় একটা 100% প্যাসেজ কমন আসবে। তো এই পরীক্ষার জন্য আপনারা এই 10টা প্যাসেজ খুব ভালোভাবে পড়বেন, ঠিক আছে? প্রথমে দিছিলাম নেলসন ম্যান্ডেলা, তারপর হোয়াই এডুকেশন, সিভিক এঙ্গেজমেন্ট, হোয়াট ইজ আ ড্রিম, ফ্যামিলি রিলেশনশিপ। এখানে ইউনিটগুলো লেখা আছে, ইউনিটগুলো দেখে দেখে পড়ে ফেললেই হয়ে যাবে। দ্য স্ট্রম এন্ড স্ট্রেস অফ অ্যাডোলিসেন্স এন্ড সাম রিলেটেড প্রবলেম ইন বাংলাদেশ, সে নো টু বুলিং, স্পেন্ডিং, ইকোট্যুরিজম। এই 10টা প্যাসেজ, যেহেতু আমাদের প্যাসেজ থেকে 35 মার্ক আসে, তো এই 35 মার্কে ভালো একটা মার্কস ক্যারি করার জন্য এই 10টা প্যাসেজ কিন্তু খুব আহামরি বেশি একটা প্যাসেজ না। তো আমরা এই 10টা প্যাসেজ অর্থ সহকারে, বাংলা অর্থ সহকারে, ভোকাবুলারি সহ আমরা যদি পড়তে পারি তো পরো প্যাসেজ থেকে যে কাজগুলো আমাদের আসে এগুলো করাটা আমাদের জন্য সহজ হবে। এই 10টা প্যাসেজের পাশাপাশি আমি আরো একটা প্যাসেজ আপনাদেরকে উল্লেখ করে দিতে চাই। সেটা হচ্ছে একটা প্যাসেজ আছে, এ মাদার ইন ম্যানভিল। এইটা যে ইউনিটে আছে সেই ইউনিটটার নাম হচ্ছে রিলেশনশিপ। তো এই প্যাসেজটা আপনারা দেখতে পারেন, এটাও একটা ইম্পর্টেন্ট প্যাসেজ। যশোর বোর্ড 23 সালে আপনাদের এই প্যাসেজটা আসছিল। তো এই প্যাসেজটাও আপনারা দেখতে পারেন যে এ মাদার ইন ম্যানভিল, এটা একটা গল্প, এটা আমরা সবাই জানি, খুব সহজ একটা প্যাসেজ। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে টোটাল আমাদের 35 মার্কের জন্য টোটাল এখানে 10টা প্লাস এইখানে একটা, টোটাল 11টা লেসন আমাদেরকে পড়া লাগতেছে। আমরা এই 11টা লেসন অর্থ সহকারে একবার হলেও পরীক্ষার আগে অর্থ সহকারে ভোকাবুলারি সহ এটা আমরা পড়ে তারপরে পরীক্ষার হলে যাব, যাতে এই প্যাসেজ রিলেটেড যে কাজগুলো আছে এগুলো কাজ করাটা যাতে আমাদের জন্য সহজ হয়। আচ্ছা, এবার দেখি পরের স্লাইডে কি আছে। এখানে সব টপিক ভিত্তিক আমাদের সাজেশন আছে। এই যে রিয়ারেঞ্জ আছে, এই যে গ্রাফ চার্ট আছে, তারপরে আমাদের এখানে ইনফর্মাল লেটার বা ইমেইল আছে, যেগুলো আমি প্রত্যেকটা ধাপে ধাপে দেখাবো। আগে আমরা দেখি যে এখানে প্যাসেজ থেকে কি আসছিল আমাদের। আমরা যে ম্যারাথন ক্লাসটা করতেছি এই ম্যারাথন ক্লাসে আজকের যে টপিক নিয়ে আমরা, মানে যেই ইউনিট অর্থাৎ যে পুরো কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করতেছি সেই প্রশ্নে কোন প্যাসেজটা আসছিল আজকে আমরা সেটাই দেখব। তো দেখি এখানে কি দিছে। 1 নম্বর প্যাসেজ, এটা 1 নম্বর প্যাসেজটা খুব সুন্দর করে পড়াই দিচ্ছি, সবাই মনোযোগ দিয়ে দেখবেন যাতে বুঝতে সুবিধা হয়। প্রথমে বলছে যে এডুকেশন গিভস আস নলেজ, শিক্ষা আমাদেরকে জ্ঞান দেয়, এন্ড এ সেট অফ অ্যাবিলিটিস, একগুচ্ছ দক্ষতা দেয় বা সক্ষমতা দেয়, টু ফাংশন মানে পরিচালনা করতে, মিনিংফুলি মানে অর্থপূর্ণভাবে, ইন লাইফ অর্থাৎ জীবনকে অর্থপূর্ণভাবে পরিচালনা করার জন্য শিক্ষা আমাদেরকে কি দেয়? একগুচ্ছ সক্ষমতা দেয়। আচ্ছা, তারপর বলছে সাচ অ্যাজ
যেমন এবার এই অ্যাবিলিটিটা কি অ্যাবিলিটি টু ডিসাইড থিং রেশনালি রেশনালি শব্দের অর্থ হচ্ছে যৌক্তিকভাবে সিদ্ধান্ত নেওয়া কোনো কিছু যৌক্তিকভাবে সিদ্ধান্ত নেওয়াকে আমরা রেশনালি বলি মানে কোনো বিষয়ে যৌক্তিকভাবে সিদ্ধান্ত নেওয়ার যে সক্ষমতা সেটা আমাদেরকে শিক্ষা দিয়ে থাকে অ্যান্ড মেক দ্য রাইট চয়েস এবং সঠিক পছন্দ বাছাই করতে আমাদেরকে কি করে সে সঠিক পছন্দ বাছাই করার সক্ষমতা দিয়ে থাকে তারপরে লাইন বলতেছে অ্যাজ উই লার্ন যখন আমরা শিখি হাউ টু রিড কিভাবে পড়তে হয় রাইট কিভাবে লিখতে হয় অ্যান্ড ডু দ্য বেসিক বেসিক মানে মৌলিক অপারেশন মানে কার্যক্রম অফ অ্যারিথমেটিক অ্যারিথমেটিক শব্দের অর্থ হচ্ছে পাটিগণিত অ্যারিথমেটিক শব্দের অর্থ হচ্ছে পাটিগণিত যখন আমরা এই যে কিভাবে লিখতে হয় কিভাবে পড়তে হয় এবং ম্যাথের যে মৌলিক ঠিক আছে পাটিগণিতের যে মৌলিক কার্যক্রমগুলো আমরা করতে শিখি উই গেইন মানে আমরা অর্জন করি এ ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স আমরা আত্মবিশ্বাস অর্জন করি তারপরে কি বলছে উই লার্ন টু থিঙ্ক মানে আমরা লার্ন মানে শিখি টু থিঙ্ক চিন্তা করতে শিখি ফর আওয়ার সেলফ আমাদের নিজেদের জন্য অ্যান্ড আর্টিকুলেট শব্দের অর্থ প্রকাশ করা আর্টিকুলেট শব্দের অর্থ হচ্ছে প্রকাশ করা আওয়ার থট আমাদের চিন্তা ভাবনাকে প্রকাশ করি আবার বলছে উই পিক আপ স্কিল পিক আপ মানে অর্জন করা স্কিল মানে দক্ষতা অর্জন করি টু কমিউনিকেট যোগাযোগ করতে উইথ আদার্স অন্যদের সাথে অ্যান্ড ম্যানেজ আওয়ার অ্যাফেয়ার্স ওয়েল মানে আমাদের বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা কি করি দক্ষতা অর্জন করি এডুকেশন হেল্পস আস শিক্ষা সাহায্য করে আমাদের থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে চিন্তা করতে সহায়তা করে অ্যান্ড মেক আওয়ার ওন ওপিনিয়ন এবং নিজস্ব মতামত তৈরি করতে সাহায্য করে অ্যাজ উই নো যখন আমরা জানি মোর অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড বিশ্ব সম্পর্কে জানি উই অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করা দ্য গুড থিং আমরা ভালো জিনিসের প্রশংসা করি ইট অফার্স আস বাট অলসো বিকাম ক্রিটিক্যাল অফ দ্য ডেভিয়েশন মানে বিচ্যুতি ফ্রম দ্য ভ্যালুস ইট ইম্পার্টস অ্যান্ড দ্য রাইজ অফ হ্যাট্রেড শব্দের অর্থ ঘৃণা সবাই মাথায় রাখে হ্যাট্রেড শব্দের অর্থ ঘৃণা কনফ্লিক্ট শব্দের অর্থ হচ্ছে দ্বন্দ্ব দ্যাট ফলোস অর্থাৎ যেই মূল্যবোধের বিচ্যুতি থেকে ঘৃণা এবং দ্বন্দ্বের সৃষ্টি হয় তার কি করি সমালোচনা করি দ্য ফার্স্ট থিং প্রথম যে বিষয়টা এডুকেশন ডাজ শিক্ষা করে ইজ টু গিভ আস অ্যাওয়ারনেস মানে সচেতনতা আমাদেরকে সচেতনতা দেয় অ্যাবাউট আওয়ার সেলফ নিজেদের সম্পর্কে হুইচ যেটা লিডস টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার পার্সোনালিটি যেটা আমাদের ব্যক্তিত্বের উন্নয়ন ঘটায় পার্সোনালিটি শব্দের অর্থ ব্যক্তিত্ব অ্যাজ উই বিগিন স্কুল যখন আমরা স্কুল শুরু করি উই ফিল আমরা অনুভব করি দ্য নিড অফ বিলং টু দ্য স্কুলে থাকার গুরুত্ব আমরা অনুভব করি অ্যান্ড মেক ফ্রেন্ডস এবং বন্ধুত্ব তৈরি করার গুরুত্ব আমরা অনুভব করি উই দেন এক্সপ্যান্ড শব্দের অর্থ প্রসারিত করা আওয়ার সেন্স আমাদের জ্ঞানকে প্রসারিত করি অফ বিলঙ্গিং টু ইনক্লুড দ্য স্কুলের মধ্যে অ্যাট লার্জ মানে স্বাধীনভাবে সবাই মাথায় রাখে অ্যাট লার্জ শব্দের অর্থ স্বাধীনভাবে আওয়ার কমিউনিটি আমাদের স্কুলে আমরা আমাদের জ্ঞানকে প্রসারিত করি আমাদের সম্প্রদায়ে এবং সর্বোপরি আমাদের দেশে এডুকেশন দাস শিক্ষা প্রিপেয়ার্স প্রস্তুত করে এভরি চাইল্ড প্রতিটি শিশুকে টু বিকাম অ্যান অ্যাক্টিভ মেম্বার একজন সক্রিয় কর্মী হতে সাহায্য করে অফ দ্য কমিউনিটি সম্প্রদায়ের অ্যান্ড ওয়ার্ক ফর ইটস ওয়েলফেয়ার শব্দের অর্থ কল্যাণ এবং কল্যাণের জন্য কাজ করতে শেখায় এডুকেশন ইট ইজ বিলিভ বিশ্বাস করা হয় যে রিলিজ আওয়ার পোটেনশিয়াল আমাদের সম্ভাবনাকে বাড়িয়ে দেয় অ্যান্ড আওয়ার ইনার স্ট্রেংথ অভ্যন্তরীণ যে শক্তি আছে অভ্যন্তরীণ শক্তিকে বাড়িয়ে দেয় ইট শার্পেন্স মানে তীক্ষ্ণ করে আওয়ার ইন্টেলেক্ট আমাদের বুদ্ধিমত্তাকে আরো বেশি তীক্ষ্ণ করে অ্যান্ড ডেভেলপ আওয়ার ক্রিয়েটিভিটি আমাদের সৃজনশীলতার বিকাশ ঘটায় অ্যাজ উই আর টট যেহেতু আমাদেরকে শেখানো হয় টু রিজন ওয়েল কিভাবে যুক্তি প্রদর্শন করতে হয় অ্যান্ড ফাইন্ড সলিউশন এবং সমস্যার সমাধান এই যে সমস্যার সমাধান খুঁজতে শেখানো হয় অফ লাইফ জীবনের উই বিকাম প্রোডাক্টিভ মেম্বার অফ সোসাইটি তখন আমরা কি হই সমাজের একজন কর্মক্ষম ব্যক্তি হিসেবে পরিগণিত হই প্রোডাক্টিভ শব্দ অর্থ কর্মক্ষম তো আমরা দেখতে পেলাম যে ফার্স্ট হাফ এই প্যাসেজের ফার্স্ট হাফের যে মিনিং ছিল বাংলা অর্থ ছিল সেটা আমরা দেখলাম অর্থাৎ এবং যখন দেখছি তখন আমরা প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু আমরা ভোকাবুলারি অর্থাৎ বাংলা মিনিং কিন্তু বলে দিছি এবং আপনারা যখন বাসায় পড়বেন তখনও কিন্তু এভাবেই পড়তে হবে প্রত্যেকটা লাইনের বাংলা মানে জানতে হবে এবং প্রত্যেকটা শব্দের অর্থ জানতে হবে এখন অনেক সময় পড়ার সময় দেখা যায় যে এত ভালো অনেক সময় মিনিং করা সম্ভব হয় না তো এমন ভাবে পড়তে হবে যাতে লাইনটার মিনিং আমাদের অন্য কাউকে বোঝানোর দরকার নেই যাতে আমরা নিজে বুঝি সেভাবে পড়বো সেকেন্ড হাফটা দেখি কি বলছে এডুকেশন বাই ডেফিনেশন মানে সংজ্ঞাগতভাবে ইজ প্রোগ্রেসিভ প্রগতিশীল অ্যান্ড লিবারেল মানে হচ্ছে অসাম্প্রদায়িক
টিচিং আস, এই লিবারেলের অনেকগুলা মিনিং আছে। লিবারেল শব্দের অর্থ উদার। টিচিং আস আমাদেরকে শেখায়, টু রেসপেক্ট সম্মান করতে শেখায়, হিউম্যান ডাইভার্সিটি অর্থাৎ মানুষের মধ্যে যে বৈচিত্র্য আছে, ডাইভার্সিটি শব্দের অর্থ বৈচিত্র্যকে সম্মান করতে শেখায়, অ্যান্ড কালচারাল সাংস্কৃতিক এবং ধর্মীয় যে পার্থক্য সেগুলোকে সম্মান করতে শেখায়। ইফ অল অফ আস যদি আমরা প্রত্যেকে প্র্যাকটিস দিস ভ্যালুস এই মূল্যবোধের চর্চা করি ইন লাইফ আমাদের জীবনে, দ্য ওয়ার্ল্ড বিকামস মাচ হ্যাপিয়ার প্লেস এই পুরো পৃথিবীটা একদিন সব থেকে সুখের স্থান হবে। তারপরে কি বলতেছে, এডুকেশন অলসো ফোস্টার্স অনুপ্রাণিত করে, ফোস্টার শব্দের অর্থ হচ্ছে অনুপ্রাণিত করা, ক্রিটিক্যাল থিঙ্কিং মানে সৃজনশীল চিন্তা শক্তিতে উৎসাহিত করে বা অনুপ্রাণিত করে, অ্যান্ড প্রোভাইড আস এবং সরবরাহ করে এ সেট অফ কম্পেটেন্সেস, কম্পেটেন্সেস শব্দের অর্থ দক্ষতা, এবং দক্ষতা প্রদান করে যার মধ্যে অন্তর্ভুক্ত আছে লাইফ স্কিল জীবন দক্ষতা, দ্যাট যেটা এনাবেলস সক্রিয় মানে সক্ষম করে তোলে আস আমাদেরকে টু বিকাম কম্পিটিটিভ ইভেন ইন দ্য মোস্ট চ্যালেঞ্জেস সার্কামস্টেন্সেস, সার্কামস্টেন্সেস শব্দ অর্থ অবস্থা, তাহলে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশে কিভাবে প্রতিযোগিতাপূর্ণ হয়ে ওঠা যায় সেটারও শিক্ষা মানে সেটাও আমাদের শিক্ষা দেয়। এডুকেশন অলসো টিচেস আস এছাড়াও শিক্ষা আমাদেরকে শেখায় টু অ্যাপ্রিসিয়েট বিউটি সৌন্দর্যের প্রশংসা করতে, অ্যাপ্রিসিয়েট শব্দ অর্থ প্রশংসা করা, অ্যান্ড দ্য বাউন্টিস অফ নেচার এবং প্রকৃতির দানকে গ্রহণ করতে শেখায়। স্কুল হাউএভার ইজ নট দ্য অনলি প্লেস, স্কুল শুধুমাত্র একটা স্থানই না, হোয়ার এ চাইল্ড গেটস এডুকেশন যেখানে একটা শিশু শুধুমাত্র শিক্ষা পায়। তারপর বলতেছে এ বাংলা পোয়েম টেলস আস একটা বাংলা কবিতা আমাদের বলা হয়েছে যে নেচার ক্যান বি আওয়ার বেস্ট টিচার, প্রকৃতি হতে পারে আমাদের শ্রেষ্ঠ শিক্ষক। আবার দেখেন নিচে দুইটা লাইন দিছে যে বলছে হিয়ার আর এ কাপল অফ লাইনস ফ্রম দ্য পোয়েম ইন ইংলিশ ট্রান্সলেশন, এখানে দুইটা কবিতার লাইন দেওয়া হয়েছে ইংরেজিতে। দ্য স্কাই হ্যাজ টট টু মি লিবারেল, ঠিক আছে, আকাশ আমাকে উদার হওয়ার শিক্ষা দিয়েছে, এবং দ্য ওয়াইন্ড হ্যাজ গিভেন মি দ্য মট্টো মানে উদ্দেশ্য বা ইন্ডাস্ট্রিয়াস কর্মী হওয়ার, ঠিক আছে, মন্ত্র, মন্ত্র শব্দের অর্থ হচ্ছে মন্ত্র শিখিয়েছে। কথা কি বুঝতে পারছেন জিনিসটা? ইন্ডাস্ট্রিয়াস শব্দের অর্থ কর্মী বা পরিশ্রমী যাই বলেন। ইফ উই ক্যান মেক নেচার আওয়ার ফ্রেন্ড যদি আমরা প্রকৃতিকে আমাদের বন্ধু বানাতে পারি, ফিলোসোফার দার্শনিক বানাতে পারি, অ্যান্ড গাইড পথ প্রদর্শক বানাতে পারি, উই ক্যান লার্ন লেসন্স অ্যাবাউট লাইফ দ্যাট মানে উই ক্যান লার্ন লেসন্স অ্যাবাউট লাইফ দ্যাট কম্বাইন্ড উইথ হোয়াট আওয়ার স্কুলস টিচার্স, এবং প্রকৃতির এই শিক্ষা এবং স্কুলের দেওয়া শিক্ষাকে আমরা যদি কম্বাইন মিশ্রিত করতে পারি, উইল প্রিপেয়ার আস ফর দ্য ফিউচার যেটা আমাদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে। তো এটাই ছিল আমাদের ফার্স্ট প্যাসেজ। আমাদের টোটাল 3টা প্যাসেজ আসে, যার 3টার প্রথমটা আমরা পড়লাম। তো এই প্যাসেজটা পড়ার মাধ্যমে আমরা দেখলাম যে এখানে শিক্ষার যে গুরুত্ব, শিক্ষার গুরুত্বকে তুলে ধরা হয়েছে। তো এই ফার্স্ট প্যাসেজের উপর ডিপেন্ড করে আমাদের দুইটা জিনিস করতে হয়, এক এমসিকিউ আর 2 নাম্বার হচ্ছে অ্যানসারিং কোশ্চেন। তো আমরা পরের স্লাইডে দেখবো আমাদের এমসিকিউ দেয়া আছে, এই যে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। খেয়াল করি দ্য ওয়ার্ড অ্যারিথমেটিক মিন, আমি যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে অ্যারিথমেটিক শব্দের অর্থ হচ্ছে পাটিগণিত, এইটা ম্যাথমেটিক্সের একটা টার্ম আর কি। তো এইখানে দেখি দ্য স্টাডি অফ ফিজিক্স আছে, দ্য স্টাডি অফ ম্যাথমেটিক্স, দ্য স্টাডি অফ বায়োলজি, দ্য স্টাডি অফ কেমিস্ট্রি। তো আমি বলছি এটা হচ্ছে ম্যাথের একটা পার্ট আর কি, তাহলে দ্য স্টাডি অফ ম্যাথমেটিক্স। তাহলে অ্যারিথমেটিক শব্দের অর্থ যেহেতু পাটিগণিত, এটা ম্যাথের একটা পার্ট, তো এই জায়গায় অ্যান্সারও কি হবে? ম্যাথমেটিক্স হবে। তারপরে বি নাম্বার বলতেছে টু ডিসাইড থিং রেশনালি এক্সপ্লেইন। আমি যখন পড়িয়েছিলাম প্যাসেজটা তখন রেশনালি শব্দের অর্থ বলছিলাম যৌক্তিকভাবে, আর এইখানে যে লাইনটা দিছে যে টু ডিসাইড থিংস, ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া, থিংস কোন বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া, রেশনালি শব্দের অর্থ যৌক্তিকভাবে সিদ্ধান্ত নেওয়া। তাহলে এই যে টু ডিসাইড থিংস রেশনালি, তার মানে কোনো বিষয় সম্পর্কে যৌক্তিকভাবে সিদ্ধান্ত নেওয়া। এখন আমরা যদি 4টা ক্লু একটু পড়ি তাহলে আমরা দেখতে পাবো যে কি বলছে, টু জাজ থিংস রিজনেবলি অ্যান্ড টেক ওয়াইজ ডিসিশন, মানে টু জাজ বিবেচনা করা, থিংস কোন বিষয় রিজনেবলি অর্থাৎ কারণ সহকারে বিবেচনা করা, অ্যান্ড টেক ওয়াইজ ডিসিশন এবং সবথেকে উপযুক্ত অর্থাৎ বুদ্ধিমান সিদ্ধান্তটা গ্রহণ করা। আচ্ছা তারপর বলছে টু জাজ থিংস ম্যাডলি অ্যান্ড টেক হ্যাস্টি ডিসিশন, এটা তো হইতে পারে না। আবার তারপরটা বলছে টু জাজ থিংস ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড টেক ইললজিক্যাল ডিসিশন, এটা হতে পারে না, অযৌক্তিক এটা মিনিং। টু ডেভেলপ গুড ডিবেটিং পাওয়ার, না এটার কথাও এখানে বলেনি, যুক্তি প্রদর্শনের ক্ষমতার কথা এখানে বলা হয়নি। টু ডিসাইড থিং রেশনালি শব্দের অর্থ হচ্ছে যে
মানে হচ্ছে যৌক্তিকভাবে সিদ্ধান্ত নেওয়াকে বোঝায়। তাহলে এখানে বোঝাইছে টু জাজ থিংস রিজনেবলি এন্ড টেক ওয়াইজ ডিসিশন। তো উত্তর হবে হচ্ছে এটা। তারপরটা কি বলছে দেখি, সি দ্যাট দ্য ফার্স্ট অ্যাক্ট অফ এডুকেশন ইজ টু ডেভেলপ। আচ্ছা, প্রথম কাজ কি, শিক্ষার প্রথম কি কাজটা করে? আচ্ছা, ডেভেলপ কিসের উন্নয়ন ঘটায় আর কি? পার্সোনালিটি, ডিগনিটি, ন্যাশনালিটি না ব্রুটালিটি? ব্রুটালিটি মানে পাশবিকতা বা নিষ্ঠুরতা, ন্যাশনালিটি মানে জাতীয়তা, ডিগনিটি মানে সম্মান, পার্সোনালিটি মানে ব্যক্তিত্ব। আচ্ছা, আমরা একটু প্যাসেজটা একটু দেখে আসি যে এখানে কি বলছিল, দ্য ফার্স্ট অ্যাক্ট। ফার্স্ট অ্যাক্ট কি ছিল? আচ্ছা, আমরা যদি একটু খেয়াল করি, এখানে আমাদের একটা লাইন ছিল, দেখেন, দ্য ফার্স্ট থিং কোথায় ছিল? এই যে খেয়াল করি সবাই। আচ্ছা, দ্য ফার্স্ট থিং এডুকেশন ডাজ ইজ টু গিভ আস অ্যাওয়ারনেস, আমাদেরকে এটা সচেতনতা দেয়। আচ্ছা, খেয়াল করি, সচেতনতা দেয় অ্যাবাউট আওয়ারস, আমাদের নিজেদের সম্পর্কে, হুইচ লিডস টু দা, যেটা সামনের দিকে নিয়ে যায়, ডেভেলপমেন্ট অফ আওয়ার পার্সোনালিটি, যেটা আমাদের কিসের উন্নয়ন ঘটায়? ব্যক্তিত্বের উন্নয়ন ঘটায়। তাহলে এবার আমরা দেখি এখানে কি বলছে, দ্য ফার্স্ট অ্যাক্ট এডুকেশন ডাজ টু ডেভেলপ, কিসের উন্নয়ন ঘটায়? পার্সোনালিটি, অর্থাৎ ব্যক্তিত্বের উন্নয়ন ঘটায়, ব্যক্তিত্বের উন্নয়ন ঘটায়। তাহলে অ্যান্সার হবে পার্সোনালিটি, ব্যক্তিত্বের উন্নয়ন ঘটায়। তাহলে 3টা এমসিকিউ হয়ে গেল। আচ্ছা, 4 নম্বর দেখি কি বলছে, ডি দাগ, হোয়াট ডাজ ইট দ্য ইডিয়াম অ্যাট লার্জ? অ্যাট লার্জ শব্দের অর্থ হচ্ছে স্বাধীনভাবে, ক্রিটিক্যালি মানে জটিলভাবে, ডিপেন্ডেন্ট মানে হচ্ছে পরাধীন, এটা বোঝা যাচ্ছে। শিওরলি শব্দের অর্থ নিশ্চিতভাবে, এটা তো হইতেই পারে না। তো তার মানে বোঝা যাচ্ছে যে এখানে আমাদের এন্টায়ারলি শব্দের অর্থ হচ্ছে স্বাধীনভাবে। আর তারপর বলছে থ্রু এডুকেশন উই বিকাম ড্যাশ মেম্বার্স অফ সোসাইটি। আচ্ছা, শিক্ষার মধ্য দিয়ে আমরা সমাজে কি সদস্য হিসেবে পরিগণিত হই? ফুলিশ বোকা, ইভিল মন্দ, কমন সাধারণ, নাকি হচ্ছে যৌক্তিক, নাকি উপযোগী সদস্য হিসেবে সমাজে, মানে হচ্ছে শিক্ষা আমাদেরকে উপযোগী সদস্য হিসেবে পরিণত করে। তো অবশ্যই আমাদের শিক্ষা আমাদের কি সদস্য হিসেবে পরিণত করে? সেটা হচ্ছে উপযুক্ত সদস্য হিসেবে পরিণত করে, যার কারণে উত্তর হচ্ছে রেশনাল। তারপরে বলছে দ্য স্কাই টিচেস আস টু বি। এখন আকাশ আমাদের কিসের শিক্ষা দিয়েছিল? আমরা যদি প্যাসেজটা একটু খেয়াল করি, দ্য স্কাই, খেয়াল করি সবাই, দ্য স্কাই হ্যাজ টট টু মি লিবারেল, মানে উদার হতে শেখায়। তাহলে আকাশ কিসের শিক্ষা দিয়েছিল? উদারতার শিক্ষা দিয়েছিল। দেখি এখানে লিবারেল আছে কিনা। তাহলে দ্য স্কাই টিচেস আস টু বি লিবারেল, তার মানে এটাই অ্যান্সার। তারপরে বলতেছে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, এই প্যাসেজটা কি নিয়ে বলা হয়েছে? আমি যখন পড়াইছিলাম, পড়ানোর পরেই বলছিলাম যে এই প্যাসেজটাই বলা হয়েছে যে শিক্ষার যে উপকারিতা আছে, উপকারী দিক আছে, সেটা নিয়ে বলা হয়েছে, অ্যাডভান্টেজেস গুলা নিয়ে বলা হয়েছে এখানে। তো দেখি সেরকম কিছু আছে কিনা। স্কলার্স অফ এডুকেশন, সোর্সেস অফ এডুকেশন, বেনিফিটস অফ এডুকেশন অ্যান্ড এলিমেন্টস, শিক্ষার উপাদান নিয়েও কথা বলেনি, উৎস নিয়েও কথা বলেনি, এখানে উপকারিতা নিয়ে কথা বলছে। তাহলে বেনিফিটস অফ এডুকেশন, তাহলে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট বেনিফিটস অফ এডুকেশন। আচ্ছা, নেক্সট স্লাইডে আছে আইদার উই ক্যান গেট এডুকেশন, মানে আমরা শিক্ষা কোথা থেকে পাই? তো ওই প্যাসেজের লাস্ট লাইন ছিল, একটু যদি খেয়াল করেন, বলতেছে ইফ উই ক্যান মেক নেচার আওয়ার ফ্রেন্ড, ফিলোসফার এন্ড গাইড, উই ক্যান লার্ন লেসন অ্যাবাউট লাইফ কম্বাইন্ড উইথ হোয়াট আওয়ার স্কুলস টিচার্স উইল প্রিপেয়ার ফর আস ফর দ্য ফিউচার। মানে আমরা শুধুমাত্র স্কুল থেকেই কি আমাদের এটা পাই না, আমাদের কম্বাইন্ড প্রকৃতি থেকে আমরা যে শিক্ষা পাই সেটার সংমিশ্রণে আমাদের ভবিষ্যতে কি করে? ভবিষ্যতের জন্য প্রস্তুত করে। তাহলে আমরা যদি দেখি এখানে কি বলছে, উই ক্যান গেট এডুকেশন ফ্রম স্কুল অনলি, না এটা ভুল। ফ্রম টিচার, ফিলোসফার্স এন্ড নেচার, না। ফ্রম নেচার অনলি, এটাও না। আমরা মানে এডুকেশন ইনস্টিটিউশন থেকেও পাই, এবং আমাদের পরিবার বলেন, সোসাইটি বলেন, নেচার বলেন, আমরা সবকিছু থেকেই কি আমরা আমাদের শিক্ষাটা পাই। তো অ্যান্সার হবে 2 দাগ। তারপরে বলতেছে দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড হ্যাট্রেড ইজ, আমি আগেই বলছিলাম হ্যাট্রেড শব্দের অর্থ ঘৃণা করা। হ্যাট্রেড শব্দের অর্থ কি? ঘৃণা করা। হ্যাট্রেড শব্দের অর্থ হচ্ছে ঘৃণা করা। তাহলে এখানে কোন শব্দটা দ্বারা ঘৃণা করা বোঝাইছে? আমরা যদি একটু খেয়াল করি, এই যে ইন্টেন্স ডিসলাইক, এটা শব্দের অর্থ হচ্ছে, ডিসলাইক শব্দের অর্থ ঘৃণা করা, অপছন্দ করা, একই মিনিং। তারপর বলতেছে যে প্রপার এডুকেশন ফ্রেমস এ চাইল্ড ফর, মানে একটা উপযুক্ত শিক্ষা ফ্রেমস তৈরি করে, এ চাইল্ড একজন শিশুকে তৈরি করে, কি তৈরি করে? আমরা একটু দেখে আসি, প্যাসেজটাতে দেখে আসি। টিচার প্রিপেয়ার ফর দ্য ফিউচার, এটা আমাদের কিসের জন্য তৈরি করে?
এটাই ফিউচারের জন্য তৈরি করে। তাহলে প্রিপারেশন ফর দ্য ফিউচার, তাহলে এই যে প্রিপারেশন ফর দ্য এই যে ফিউচার। তো দেখলাম আমাদের যে 10টা এমসিকিউ ছিল, এই 10টা এমসিকিউর সবই প্যাসেজ কেন্দ্রিক ছিল। যদি প্যাসেজটা ভালোভাবে পড়া হয় তাহলে এই এমসিকিউর 10টা রাইট করা সম্ভব। শুধু একটাই কথা যে আমাদের ওয়ার্ড মিনিং গুলো ভালোভাবে জানতে হবে এবং প্যাসেজের যে লাইনগুলো বলছে লাইনগুলোর বাংলা অর্থ সম্পর্কে আমাদের কি করতে হবে, ভালো আইডিয়া রাখতে হবে। এবার দেখি এই একই প্যাসেজ থেকে আরো একটা কি কাজ আসে, অ্যানসারিং কোশ্চেন। এখানে 5টা অ্যানসারিং কোশ্চেন দেওয়া আছে, যার প্রতিটার মার্ক 3 করে, তাহলে হচ্ছে টোটাল মার্ক দাঁড়াচ্ছে 15। এই অ্যানসারিং 5টা কোশ্চেনের অ্যান্সার দিতে পারলে আমরা এখানে হচ্ছে 15 মার্কস পাবো আর কি। তাহলে কোশ্চেন অ্যান্সার কিভাবে দিতে হয় এবার আমরা সেটা দেখব। প্রথম যে কোশ্চেনটা আছে দেখি কি বলছে। আচ্ছা, হোয়াট ডাজ এডুকেশন প্রোভাইড আস, মানে শিক্ষা আমাদেরকে কি সরবরাহ করে, এখানে সেটা বলছে যে শিক্ষা আমাদেরকে কি সরবরাহ করে। তো আমরা যাই একটু প্যাসেজে যাই, দেখি এখানে প্যাসেজে এই উত্তরটা বলা হয়েছিল কিনা। আচ্ছা, খেয়াল করি সবাই, দেখেন তাহলে হচ্ছে শিক্ষা আমাদের কি সরবরাহ করে, এটা কোশ্চেনটা আসছে। এটা এডুকেশন গিভস আস নলেজ অ্যান্ড এ সেট অফ অ্যাবিলিটি, শিক্ষা আমাদেরকে কি দেয়, জ্ঞান দেয় এবং এ সেট অফ অ্যাবিলিটিস, একগুচ্ছ দক্ষতা দেয় যাতে আমরা জীবনকে অর্থপূর্ণভাবে পরিচালনা করতে পারি। আর কি অ্যাবিলিটি দেয়, সাচ অ্যাজ দ্য অ্যাবিলিটি, সেই সক্ষমতাটা হচ্ছে টু ডিসাইড থিং রেশনালি, কোনো বিষয় সম্পর্কে যৌক্তিকভাবে যাতে আমরা সিদ্ধান্ত নিতে পারি এবং সঠিক পছন্দ বাছাই করতে পারি। তাহলে শিক্ষা আমাদেরকে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোই সাধারণত দিয়ে থাকে। দেখেন কি বলছে, তাহলে কোশ্চেনটা ছিল আমাদের যে হোয়াট ডাজ এডুকেশন প্রোভাইড আস, তাহলে আমরা লিখবো যে এটাকে কিভাবে লিখবো, এ দাগ অ্যান্সার টু দ্য কোশ্চেন নং। এটা 1 দাগ কোশ্চেন এবং এটা হচ্ছে 1-এর বি দাগ, এটা মাথায় রাখবো, 1-এর বি দাগ। তো দাগ দিলাম। তাহলে কোশ্চেনটা কি ছিল আরেকবার একটু দেখে নি, হোয়াট ডাজ এডুকেশন প্রোভাইড আস, তাহলে আমরা লিখবো এডুকেশন প্রোভাইডস আস উইথ নলেজ and a set of abilities তারপরে দেখি কি লাইন আছে আমরা একটু দেখে নেই। আচ্ছা, abilities to function meaningfully in life, to function meaningfully in life। এরপরে দেখেন সাচ অ্যাজ দিয়ে কিছু বাক্য দিছে, এই সাচ অ্যাজ দিয়ে বাক্যগুলো আমাদেরকে অ্যাড করে দিতে হবে এখানে। যেমন এখানে বলছে such as the ability to decide things rationally and make the right choice, ঠিক আছে। এই লাইনটা আমরা কি করব, এখানে এখন লিখে দেব, such as the ability to decide, such as the thing rationally and make the right choice, and make the right choice, এই চয়েস পর্যন্ত আমরা কি করব এখানে লিখে দিব। তো যদি হাতে লেখা বুঝতে অসুবিধা হয় তো সমস্যার কোনো কারণ নেই। এই যে আমরা এডুকেশন গিভস আস নলেজ অ্যান্ড, এখানে গিভস এর জায়গা আমরা দিয়েছিলাম প্রোভাইডস, ওই কোশ্চেনে যে শব্দ দেয়া থাকবে আমরা সেই শব্দটাই দিব, প্রোভাইডস আস উইথ knowledge and a set of abilities to function meaningfully in life, such as the ability to decide things rationally and make the right choice। অর্থাৎ আমরা অ্যানসারও কিন্তু এখানে তাই দিছি যে and make the right choice,
তো এটা ছিল এ নাম্বার কোশ্চেন। এবার আমরা দেখব বি দাগে কি বলছে। হাউ ডাজ এ চাইল্ড বিকাম অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ দ্য কমিউনিটি, কিভাবে একজন শিশু একটা সমাজের কর্মক্ষম সদস্য হয়, এটা হচ্ছে বি দাগে বলা হয়েছে। দেখি এই বি দাগের অ্যান্সারটা ওখানে প্যাসেজে বলছে কিনা। যদি আমরা খেয়াল করি কি বলছে দেখেন, as we learn, as we know, সরি কোথায় বলছে আমরা একটু খেয়াল করি। আচ্ছা খেয়াল করি আমরা সবাই, এখানে কি বলছে দেখেন, the first thing education does is to give us awareness about ourselves which leads to development of our person, যেটা আমাদের ব্যক্তিত্বের উন্নয়ন ঘটায়। ঠিক আছে, এখন এই লাইনটা থেকেও আমরা শুরু করতে পারতাম, কিন্তু আমরা তার পর লাইন থেকে শুরু করবো, যেখান থেকে যে এডুকেশন as we begin school, এখানে উই হবে না, এখানে কি হবে সেটা বলতেছি। we feel the need to belong to the class and make friends, we then expand our sense of belonging to include the school at large, our community, and finally our country. Education thus prepares every child to become an active member of the community and work for its welfare. এইটুকু হচ্ছে আমাদের উত্তর। এবার আমরা একটু মিনিং করি। দেখেন, যখন আমরা স্কুলটা শুরু করি, উই ফিল, আমরা অনুভব করি শ্রেণীকক্ষে অবস্থান করার এবং বন্ধুত্ব তৈরি করার যে কি গুরুত্ব আছে সেটা আমরা অনুভব করি। তারপর আমরা কি করি, আমরা আমাদের জ্ঞানকে আরো প্রসারিত করি আমাদের স্কুল, আমাদের সম্প্রদায় এবং সর্বোপরি আমাদের দেশের মধ্যে। শিক্ষা ঠিক এইভাবে আমাদেরকে অ্যাক্টিভ মেম্বার, ঠিক আছে, অ্যাক্টিভ মেম্বার হতে সাহায্য করে এবং এই সমাজের কল্যাণের জন্য কাজ করতে শেখায়। তাহলে এটা হচ্ছে আমাদের বি দাগের অ্যান্সার। এখন আমরা কিভাবে লিখবো সেটা একটু দেখি। দেখেন, অ্যাজ উই বিগিন স্কুল, আচ্ছা এখানে এবার একটু কোশ্চেনটা যদি আপনি একটু পড়েন তো কি বলছে, এখানে উইর কথা বলে নাই, ঠিক আছে, এখানে এ চাইল্ড বলছে। তাইলে আমরা বি নম্বরে যখন অ্যান্সারটা লিখবো তখন এটা হবে অ্যাজ বা হোয়েন, অ্যাজও দিতে পারেন বা হোয়েন দিতে পারেন, বিজ্ঞান বা বিগিন দিতে পারেন, বিগিনস স্কুল, হোয়েন এ চাইল্ড বিগিনস স্কুল। যেহেতু এ চাইল্ড, এখানে উই না দিয়ে আমরা এ চাইল্ড দিই, যেহেতু কোশ্চেন এ চাইল্ড বলছে, হোয়েন এ চাইল্ড বিগিনস স্কুল। দেখেন তারপরে কি বলছে, when a child begins school, we, এখানে উইর জায়গা হি দিতে হবে, he feels the need to belongs, he needs to belongs, he needs to belongs, তারপর দেখেন he needs to belongs to the class and make friends and make friends দিয়ে ডট ডট ডট, ওই যে একদম সেম লিখে যেতে হবে, এখানে আর আহামরি কোনো চেঞ্জ আসবে না। খেয়াল করেন, এই যে মেক ফ্রেন্ডস, উই দেন এক্সপ্যান্ড, এখানে উইর জায়গা হবে এ চাইল্ড, দেন এক্সপ্যান্ডস, এ চাইল্ড expand his sense, তারপরে কি বলছে, his sense of belonging to include the school at large, community, and finally our country. Education thus prepares every child to become an active member of the community and work for its welfare. এই ওয়েলফেয়ার পর্যন্ত কি করব আমরা এখানে লিখে দিব, এর মধ্যে আর কোনো চেঞ্জই আসবে না, এই ওয়েলফেয়ার পর্যন্ত আমরা লিখে দিব। এই যে দুই ধরনের, মানে এক এক জায়গা এক এক ধরনের কালি ইউজ করা হচ্ছে যাতে কোশ্চেনটা বুঝতে সুবিধা হয় এবং অ্যান্সারটা যাতে বুঝতে সুবিধা হয়, এই জন্য আর কি এখানে এই কালি ইউজ করছি। আচ্ছা এবার পরের কোশ্চেনটা আমরা যদি একটু খেয়াল করি, হোয়াট ইজ অ্যাকসেপ্টেড অ্যাজ ট্রু অ্যাবাউট এডুকেশন, মানে কোন জিনিসটা শিক্ষার ক্ষেত্রে গ্রহণযোগ্য সেটা বলছে। তো কোন জিনিসটা গ্রহণযোগ্য, এই বিষয়টা হচ্ছে, এটা প্যাসেজে হুবহু
বলেই দিছে যে এডুকেশন গিভস আস নলেজ অ্যান্ড এ সেট অফ অ্যাবিলিটিস, মানে কোন জিনিসটা সত্য শিক্ষা সম্পর্কে, যে শিক্ষা আমাদেরকে জ্ঞান দেয় এবং একগুচ্ছ কি করে অ্যাবিলিটি, দক্ষতা দেয়, যাতে আমরা জীবনকে অর্থপূর্ণভাবে পরিচালনা করতে পারি। তারপর বলছে সাচ অ্যাজ, এই অ্যাবিলিটিগুলো দেয় যার মধ্যে আমরা যৌক্তিকভাবে সিদ্ধান্ত নিতে পারি, অ্যান্ড মেক দ্য রাইট চয়েস, এবং ভালো মানে সঠিক পছন্দটা আমরা বাছাই করতে পারি। এছাড়াও শিক্ষা আরেকটা জিনিস করে, দ্য ফার্স্ট থিং, প্রথম যে বিষয়টা শিক্ষা করে সেটা হচ্ছে is to give us awareness about ourselves which leads to the development of our personality, যেটা আমাদের ব্যক্তিত্বের উন্নয়ন ঘটায়। তাহলে শিক্ষা এই কাজগুলো আমাদের জন্য সত্যিকার অর্থেই করে থাকে। তো আমরা এই জিনিসটাই আমরা ওখানে আবার অ্যাড করব, যে কি লিখবো দেখেন, দিদাগ এডুকেশন গিভস, সরি এটা সি দাগ, একটু মিস্টেক হয়ে গেছে, এটা সি, gives us knowledge and a set of abilities, ঠিক আছে, a set of abilities, অ্যাবিলিটিস থেকে আমরা পরপর লিখে যাব, কোনো চেঞ্জ নাই, a set of abilities to function meaningfully in life such as the ability to decide things rationally and make the right choice, এতটুকু আমরা হুবহু লিখে দিব। তারপরে কি হবে আমি সেটা বলতেছি, রাইট চয়েস। আচ্ছা, এবার প্রথম শিক্ষা আমাদের জন্য যে কাজটা করে, এবার আমরা এই লাইনটা অ্যাড করব এখানে, এরপরেই লিখে দিলে হয়ে যাবে। সেটা হচ্ছে যে দ্য ফার্স্ট থিং এডুকেশন ডাজ ইজ টু গিভ আস অ্যাওয়ারনেস, এটা আমাদেরকে সচেতনতা দেয়। দ্য ফার্স্ট থিং এডুকেশন ডাজ, খেয়াল করি, দ্য ফার্স্ট থিং এডুকেশন ডাজ টু গিভ us awareness about ourselves, দিয়ে এখানে যা বলছে বাকিটুকু এখানে হুবহু বসে যাবে, এই পর্যন্ত হুবহু বসে যাবে, যে about ourselves। আচ্ছা কোথায় ছিল, about our which leads to the development of our personality, which leads to development our personality, এই যে which leads to development our personality। এটা ছিল সি দাগের অ্যান্সার। এবার ডি দাগে কি বলছে সেটা দেখবো। ডি দাগ বলতেছে হাউ উইল দ্য ওয়ার্ল্ড বিকাম এ মাচ হ্যাপিয়ার প্লেস, কিভাবে পুরো পৃথিবী একটা সব থেকে সুখের স্থান হতে পারে, এই কথাটাও আমাদের প্যাসেজে দিয়ে দিছে। তো কি বলছে আমরা যদি একটু দেখি, আচ্ছা খেয়াল করি যে কি বলছে আসলে, কিভাবে পুরো পৃথিবীটা সব থেকে সুখের স্থান হতে পারে আমরা সেটাই দেখব। আচ্ছা দেখেন বলছে এডুকেশন বাই ডেফিনেশন ইজ প্রোগ্রেসিভ অ্যান্ড লিবারেল, প্রোগ্রেসিভ মানে প্রগতিশীল, এবং লিবারেল বলতে হচ্ছে অসাম্প্রদায়িক বা উদার, যাই বলেন না কেন। আচ্ছা টিচিং আস, আমাদেরকে শিক্ষা দেয় রেসপেক্ট, সম্মান করতে, হিউম্যান ডাইভার্সিটি মানে বৈচিত্র্য, মানুষের মধ্যে যে বৈচিত্র্যতা আছে সেই বৈচিত্র্যতাকে সম্মান করতে শেখায়, এবং কালচারাল সাংস্কৃতিক এবং রিলিজিয়াস ধর্মীয় যে পার্থক্য আছে এই পার্থক্যটাকে সম্মান করতে শেখায়। ইফ অল অফ আস প্র্যাকটিস দিস ভ্যালু, যদি আমরা এই মূল্যবোধের যদি চর্চা করি, কোন মূল্যবোধ, এই যে মানুষের ডাইভার্সিটি বৈচিত্র্যতা এবং সাংস্কৃতিক এবং ধর্মীয় যে পার্থক্য, এই দুইটা জিনিসের যদি আমরা চর্চা করতে পারি ইন লাইফ জীবনে, দ্য ওয়ার্ল্ড বিকামস এ মাচ হ্যাপিয়ার প্লেস, পুরো পৃথিবীটা সব থেকে সুখের স্থান হবে ঠিক তখনই। তাহলে আমরা এখন এইটাকেই লিখবো, তাহলে আমরা দিব এডুকেশন বাই ডেফিনেশন ইজ প্রোগ্রেসিভ অ্যান্ড লিবারেল, এডুকেশন by definition is progressive and liberal,
লিবারেল। টিচেস আস, এখানে যদি আমরা একটু খেয়াল করে দেখেন এখানে টিচিং ছিল, যেহেতু আমাদের এখানে একটা ভার্ব আনতে হবে তাই আমরা কি করছি এই যে এই টিচিংটা টিচেস করে ফেলছি। আচ্ছা, টিচেস আস টু রেসপেক্ট হিউম্যান ডাইভার্সিটি। আচ্ছা, তারপর থেকে কি আছে আমরা একটু দেখি। হিউম্যান ডাইভার্সিটি, তারপরে বলছে যে এন্ড কালচারাল এন্ড রিলিজিয়াস ডিফারেন্স, ঠিক আছে, কালচারাল এন্ড রিলিজিয়াস ডিফারেন্স। and cultural and religious difference। তারপরের লাইন, এখানে ফুল স্টপ, এখানে শেষ হয়ে গেছে লাইনটা। তারপরের লাইনে কি বলছে আমরা যদি একটু দেখি, এখানে বলতেছে if all of us practice this value in life, if all of us practice this value in life, the world, ওই তখনই একমাত্র ওই পুরো পৃথিবীটা সব থেকে সুখের স্থান হবে। অর্থাৎ এই লাইনটা হুবহু বসে যাবে এই যে কোশ্চেনে যেটা বলছে আর কি, the world becomes a much happier place। এই কোশ্চেনে আমাদের এটাই বলছে, আমরা যদি একটু খেয়াল করি এই যে the world becomes much happier place। তারপরটা বলতেছে do you want to make nature your friend, philosopher, guide, মানে তুমি কি প্রকৃতিকে তোমার বন্ধু, দার্শনিক এবং গাইড, পথ প্রদর্শক মনে করো কিনা, আর যদি মনে করো তাহলে সেটা কেন। তাহলে কোশ্চেন যেহেতু এটা বলছে তাহলে উত্তর লেখাটা এখান থেকেই লেখা যাবে। কিভাবে লিখবো আমরা যদি একটু দেখি, ইদাগ, আচ্ছা তাহলে ইয়েস, প্রথম উত্তর হচ্ছে ওই যে বলছিল যে কেন না, মানে প্রথমে বলছে যে তুমি মনে করো কিনা প্রকৃতিকে তোমার শ্রেষ্ঠ শিক্ষক, এই যে বলছে যে ডু ইউ ওয়ান্ট টু মেক নেচার, প্রকৃতিকে মনে করো কিনা ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধু, দার্শনিক এবং গাইড মনে করো কিনা। তাহলে প্রথমে যেহেতু করি কিনা এই জন্য উত্তর দিছি ইয়েস। তার এরপরে লিখবো আমি যে আই ওয়ান্ট টু মেক নেচার, লিখবো আই ওয়ান্ট টু মেক, ইয়েস দিয়ে কমা, আই ওয়ান্ট টু মেক নেচার মাই, দেখেন কি বলছে প্যাসেজ, মানে কোশ্চেনে যা দিছে আমরা হুবহু শুধু তাই দিব যে আই ওয়ান্ট টু মেক নেচার মাই ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, ঠিক আছে, ফিলোসফার অ্যান্ড গাইড, জাস্ট এটা এখানে লিখে দিব, এই যে লিখে দিব। যেহেতু এবার বিকজ বলছে, এবার কেন, সরি এখানে যেহেতু হোয়াই বলছে তাই আমরা লিখবো বিকজ, কারণ unlikely unlike human being nature never deceives us, প্রতারণা করা, প্রকৃতি কখনোই আমাদের সাথে কি করবে না, প্রতারণা করবে না। and it always serves, সেবা দিবে, like our best friend, এটা আমাদেরকে আমাদের প্রকৃত বন্ধুর মতোই সবসময় কি করবে, পাশে থাকবে বা সেবা দিয়ে যাবে। তো দেখা গেল যে আমাদের যে 5টা কোশ্চেন ছিল, এই 5টা কোশ্চেনের 5টাই আমরা প্যাসেজ থেকে নিয়ে লিখতে পারছি। এই ই দাগটা হয়তো নিজের একটু তৈরি করে লেখা লাগছে লাস্টের দিক যে, কিন্তু এই বাকি যে কয়টা ছিল এই সবগুলোই আমরা প্যাসেজ থেকে নিয়ে লিখতে পারছি। তো প্যাসেজ পড়ার যে গুরুত্ব এটা আমরা
বুঝতে পারলাম যে প্যাসেজ কিভাবে পড়তে হবে। প্যাসেজ খুব ভালোভাবে পড়তে হবে যাতে এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা ভালোভাবে দিতে পারি। এরপরে যেটা বলছে সেটা হচ্ছে এবার 2 নাম্বার প্যাসেজ, সবাই খেয়াল করি, এটা 2 নাম্বার প্যাসেজ। 2 নাম্বার প্যাসেজ থেকে আমাদের ফ্লো চার্ট করতে হয়। এই ফ্লো চার্ট করার জন্য আমাদেরকে প্যাসেজগুলো খুব ভালোভাবে পড়তে হবে। তো খেয়াল করি সবাই, প্যাসেজে কি বলছে? ড্রিমস, স্বপ্ন নিয়ে প্যাসেজ দিছে। ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড শব্দের অর্থ আকৃষ্ট করা। ফিলোসোফার্স, দার্শনিকদের আকৃষ্ট করেছে ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, হাজার হাজার বছর ধরে। বাট অনলি রিসেন্টলি, কিন্তু সম্প্রতি, ড্রিমস হ্যাভ বিন সাবজেক্টেড টু অধীন। সাবজেক্টেড টু শব্দের অর্থ হচ্ছে অধীন। ইম্প্রিক্যাল মানে প্রায়োগিক, রিসার্চ মানে গবেষণা, প্রায়োগিক গবেষণা, এবং সায়েন্টিফিক মানে বৈজ্ঞানিক অনুসন্ধানের একটা বিষয়ে পরিণত হয়েছে। তাহলে মানে ড্রিমস, এই স্বপ্ন হাজার হাজার বছর ধরে দার্শনিকদের আকৃষ্ট করেছে, কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে যে এইটা হচ্ছে প্রায়োগিক গবেষণা এবং বৈজ্ঞানিক অনুসন্ধানের একটা বিষয় হয়ে উঠেছে। তারপর বলতেছে চান্সেস আর দ্যাট, এমনও হতে পারে, ইউ হ্যাভ অফেন ফাউন্ড, তুমি নিজেকে খুঁজে পেতে পারো, ইয়োর সেলফ পাজেলিং ওভার দ্য কন্টেন্ট অফ ড্রিম, স্বপ্নের উপাদানের মধ্যে তুমি বিভ্রান্তিকর মানে হচ্ছে স্বপ্নের উপাদান নিয়ে তুমি বিভ্রান্তিকর অবস্থার মধ্যে পড়তে পারো। তারপরে কি বলতেছে? অর পারহ্যাপস, কিংবা, ইউ হ্যাভ ওন্ডার্ড, তুমি বিস্মিত হবে, হোয়াই ইউ ড্রিম এট অল, কেন আমরা মানে হচ্ছে স্বপ্ন দেখি বা কেন তুমি স্বপ্ন দেখো, এটা নিজের কাছে প্রশ্ন করে। প্রথমত লেটস স্টার্ট বাই অ্যান্সারিং এ বেসিক কোশ্চেন, একটা মৌলিক প্রশ্ন দিয়ে শুরু করা যাক। হোয়াট ইজ ড্রিম? স্বপ্ন কি? এ ড্রিম ক্যান ইনক্লুড, মানে একটা স্বপ্ন এর অন্তর্ভুক্ত হতে পারে, ইনক্লুড শব্দ অন্তর্ভুক্ত হতে পারে যে কোনো ছবি হতে পারে, থট চিন্তা ভাবনা হতে পারে, অ্যান্ড ইমোশন আবেগ হতে পারে, দ্যাট আর এক্সপেরিয়েন্স যেটা একজন কি করে অভিজ্ঞতা লাভ করে ডিউরিং স্লিপ, ঘুমের মধ্যে। ড্রিমস ক্যান বি আর এক্সপেরিয়েন্সড, ঠিক আছে? এই লাইনটা আমাদের স্কিপ, এই লাইনটা একটু মিস্টেক হয়ে গেছে, এই লাইনটা আমরা পড়বো না এখান থেকে, ঠিক আছে? এই লাইনটা একটু মিস্টেক হয়ে গেছে, এই লাইনটা দেখার দরকার নেই, ঠিক আছে? এটা স্কিপ, এটা বাদ। আচ্ছা, পরের লাইন আমরা দেখি কি বলছে। আচ্ছা, ড্রিমস ক্যান বি এক্সট্রাঅর্ডিনারিলি ভিভিড, এটা প্রাণবন্ত হতে পারে, ভিভিড শব্দের অর্থ প্রাণবন্ত। অর ভেরি ভেইগ মানে অস্পষ্ট হতে পারে। ফিল্ড উইথ, কখনো কখনো জয়ফুল ইমোশন মানে আনন্দদায়ক আবেগ দ্বারা এটা পরিপূর্ণ হতে পারে। ফ্রাইটেনিং ইমেজেস, ভীতিকর প্রতিচ্ছবি থাকতে পারে। ফোকাসড শব্দের অর্থ স্পষ্ট হতে পারে। অর আন্ডারস্ট্যান্ডেবল মানে বোধগম্য হতে পারে। আবার কখনো কখনো আনক্লিয়ার, অস্পষ্ট হতে পারে, আবার কনফিউজিং বিভ্রান্তিকরও হতে পারে। এই যে কথাগুলো আমাদের বললো, এইখান থেকে এই পর্যন্ত যে কথাগুলো আমাদের বলছে যে ড্রিমস ক্যান, এই যে ড্রিমস ক্যান এক্সটেন্ড ভিভিড, প্রাণবন্ত হতে পারে, অস্পষ্ট হতে পারে, এটা আনন্দদায়ক অনুভূতি মানে আবেগ দ্বারা পূর্ণ থাকতে পারে, আবার কখনো কখনো এটা ভীতিকর প্রতিচ্ছবি থাকতে পারে, স্পষ্ট হতে পারে, বোধগম্য হতে পারে, আবার অস্পষ্ট হতে পারে, আবার কনফিউজিং বিভ্রান্তিকর হতে পারে। এই যে কথাগুলো আমাদের বললো, এগুলো কিন্তু সবই যে সব মানে ড্রিমস এর বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে, ড্রিমস এর বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে, এটা মাথায় রাখবো আমরা। নেক্সট স্লাইডে দেখি কি বলছে। আচ্ছা, একটা লাইন মনে হয় বাদ গেছে, এই যে হোয়াট পারপোজ অফ ড্রিমস সার্ভ। আচ্ছা, ড্রিমের প্রকৃত উদ্দেশ্য কি, স্বপ্নের প্রকৃত উদ্দেশ্য কি? হোয়াইল মেনি থিওরিজ হ্যাভ বিন প্রপোজ, যেখানে অনেক তত্ত্ব প্রস্তাবিত হয়েছে, অ্যাবাউট দ্য রিজন কারণ এবং ফাংশন মানে কাজ অফ ড্রিম, স্বপ্নের কাজ এবং কারণ নিয়ে অনেক তত্ত্ব প্রস্তাবিত হয়েছে। নো সেন্সাস হ্যাজ এমার্জ, সেন্সাস শব্দ অর্থ হচ্ছে ঐক্যমত, কোনো ঐক্যমতে এখনো পৌঁছানো যায়নি। কনসিডারিং দ্য টাইম উই স্পেন্ড ইন ড্রিমিং স্টেট, মানে যেই সময়টা আমরা স্বপ্নের রাজ্যে বিচরণ করি বা স্বপ্নের রাজ্যে কাটাই, সেটাকে বিবেচনা করা হয়। দ্য ফ্যাক্ট দ্যাট রিসার্চ ডু নট ইয়েট আন্ডারস্ট্যান্ড দ্য পারপোজ অফ ড্রিম মে সিম ব্যাফলিং, এটা যেই মানে সময়টা আমরা স্বপ্নের রাজ্যে কাটাই, সেই বিষয়টা আমাদের কাছে অনেক সময় বিভ্রান্তিকর মনে হতে পারে। কেন মনে হতে পারে? কারণ রিসার্চার্স, গবেষকরা এখনো কি করতে পারেনি, বুঝতে পারেনি এই স্বপ্নের উদ্দেশ্যটা কি, এখনো স্বপ্নের উদ্দেশ্যটা তারা উদ্ঘাটন করতে পারেনি। হাউএভার, যাই হোক, ইট ইজ ইম্পর্টেন্ট টু কনসিডার দ্যাট, এটা বিবেচনা করা গুরুত্বপূর্ণ যে সায়েন্স ইজ স্টিল আনরাভেলিং, মানে উদ্ঘাটন করার চেষ্টা করছে এখনো দ্য এক্সাক্ট পারপোজ এন্ড ফাংশন অফ স্লিপ ইটসেলফ, মানে ঘুমের মানে যথাযথ কাজ কি এবং এর উদ্দেশ্যটা কি উদ্ঘাটন করার জন্য এখনো চেষ্টা চালাচ্ছে। সাম রিসার্চার সাজেস্ট দ্যাট, কিছু কিছু গবেষকরা বলছে যে ড্রিমস সার্ভ নো রিয়েল পারপোজ, মানে স্বপ্নের কোনো বাস্তবিক উদ্দেশ্য নেই।
while others believe that, যেখানে অন্যরা বলতেছে যে এটা প্রয়োজনীয় টু মেন্টাল, মানসিক, ইমোশনাল মানে আবেগগত এবং ফিজিক্যাল ওয়েলবিং শারীরিক সুস্থতার জন্য এই স্বপ্নের দরকার আছে। তো আমরা দেখলাম যে এই প্যাসেজে আমাদের বলা হয়েছে যে ড্রিমস অর্থাৎ স্বপ্ন কি, স্বপ্নের মানে কাজ কি, স্বপ্নের গুরুত্ব কি, এটা নিয়ে বলা হয়েছে। আমি বলছি যে দ্বিতীয় প্যাসেজ যেটা আসে আমাদের, এই প্যাসেজের উপর আমাদের ফ্লো চার্ট করতে হয়। তো ফ্লো চার্টের নিয়ম আছে, আমি শর্টকাট নিয়ম গতদিন ক্লাসে দেখিয়েছিলাম, আজকেও তোমাদের সুবিধার জন্য একটু দিয়ে দিলাম। এই যে নিয়মটা আছে এটা তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারো আর ভিডিওটা একটু শেয়ার দিয়ে রাখো, যাতে পরবর্তীতে যখন প্র্যাকটিস করবা যাতে এই নিয়মটা দেখে দেখে প্র্যাকটিস করতে পারো। এজন্য আমি সরে যাচ্ছি, একটা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, এবার আমরা দেখি কি বলছে। একটা ক্লু দিয়ে দিছে যে বলছে এক্সট্রাঅর্ডিনারিলি ভিভিড, একটা ক্লু দিছে যে এক্সট্রাঅর্ডিনারিলি ভিভিড। আচ্ছা, এখন আমি বলছি ফ্লো চার্ট করার ক্ষেত্রে আগে তোমাকে কোশ্চেন পড়তে হবে যে এই কোশ্চেনে কোন বিষয়টা নিয়ে আমাদেরকে আসলে ফ্লো চার্ট লিখতে বলা হয়েছে। এটা কোথায় দেয়া আছে? এটা প্যাসেজের একদম উপরে যে কোশ্চেনটা লেখা ছিল ওই কোশ্চেনে দিয়ে দেয়া আছে। আমরা যাই, সেখানে গেলে আমরা দেখতে পাবো এই যে বেসড অন ইউর রিডিং অফ দ্য প্যাসেজ, প্যাসেজটা ভালোভাবে পড়তে বলতেছে তোমাকে। আচ্ছা, মেক শর্ট নোটস, এবং শর্ট নোটস করতে বলতেছে ইন ইচ অফ দ্য বক্সেস, প্রত্যেকটা বক্সে। ইন দ্য ফ্লো চার্ট শোয়িং, আমি ফ্লো চার্টের যে ভিডিওটা দিয়েছিলাম ওখানে বলছিলাম যে কোশ্চেনে শোয়িং অথবা মেনশনিং বলে একটা শব্দ থাকবে। এই শোয়িং এবং মেনশনিং এর পরে যে জিনিসটা বলে দিছে, যে বিষয়টা বলে দিছে, এই বিষয়টার উপরেই আমাদেরকে মূলত ফ্লো চার্টটা লিখতে হবে। তো কি বলছে দেখি, ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স মানে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য অফ ড্রিম, স্বপ্নের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে কি আমাদেরকে এখানে লিখতে বলা হয়েছে। স্বপ্নের ভিন্ন ভিন্ন কি লিখতে বলা হয়েছে, স্বপ্নের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আমাদেরকে এখানে বলা হয়েছে। তো আমরা এখানে স্বপ্নের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আমরা এখানে আলোচনা করব। আমি আগেই বলছিলাম যে প্যাসেজটা খুব ভালোভাবে পড়তে হবে। যেমন এখানে বলা হয়েছে যে ড্রিমস ক্যান বি এক্সট্রাঅর্ডিনারিলি ভিভিড, এটা প্রাণবন্ত হতে পারে, ঠিক আছে, ভেরি ভেরি অস্পষ্ট হতে পারে, ফিল্ড উইথ জয়ফুল ইমোশন আনন্দদায়ক আবেগ থাকতে পারে, ভীতিকর প্রতিচ্ছবি থাকতে পারে, স্পষ্ট এবং বোধগম্য হতে পারে, এবং অস্পষ্ট এবং বিভ্রান্তিকর হতে পারে। এই যে বিষয়গুলো বলা হয়েছে এইগুলাই হচ্ছে বৈশিষ্ট্য। এগুলাই কি বলেন, এগুলাই হচ্ছে আমাদের স্বপ্নের বৈশিষ্ট্য। তো আমাদের এখানে ফ্লো চার্টটাও যেটা নিয়ে বলা হয়েছে সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ড্রিমস, স্বপ্নের বৈশিষ্ট্য নিয়ে বলা হয়েছে। তাহলে এখন আমরা যদি দেখি যে এখানে প্রথম একটা ক্লু দিছে সেটা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারিলি ভিভিড, প্রাণবন্ত। আমরা ওইখানে কি কি বৈশিষ্ট্য পাইলাম? দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা ছিল সেই বৈশিষ্ট্যটা হচ্ছে ভেরি ভেগ। তাহলে আমরা দ্বিতীয়টা লিখে ফেলি, অস্পষ্ট, এটা 2 নম্বর। তাহলে স্বপ্ন প্রাণবন্ত হতে পারে, আবার কখনো কখনো স্বপ্ন অস্পষ্ট হতে পারে। তৃতীয় যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে কি, আমরা একটু দেখব। আচ্ছা, ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস, ঠিক আছে, এটা একটা স্বপ্নের বৈশিষ্ট্য যে এটা অনেক সময় আবেগ অর্থাৎ কি ফিল্ড উইথ জয়ফুল আনন্দদায়ক আবেগ দ্বারা পূর্ণ থাকতে পারে। তাহলে আমরা এখানে লিখব ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস, ফিল্ড উইথ ইমোশনস, দুইটা হয়ে গেল। আচ্ছা, এবার দেখবো যে 4 নম্বরে কি দেয়া যায় আমাদের। আচ্ছা, তারপরে বলতেছে যে ফ্রাইটেনিং ইমেজেস, এটা অনেক সময় যে ভীতিকর প্রতিচ্ছবি হতে পারে, এটাও স্বপ্নের একটা বৈশিষ্ট্য। তাহলে আমরা এটা লিখে ফেলি যে ফ্রাইটেনিং ইমেজেস। ইমেজেস, এটা ভীতিকর প্রতিচ্ছবি হতে পারে। আচ্ছা, 5 নম্বরে আমরা কি বলতে পারি দেখি। আচ্ছা, ফোকাসড এন্ড আন্ডারস্ট্যান্ডেবল, ঠিক আছে, অর্থাৎ স্পষ্ট হতে পারে, আবার স্পষ্ট এবং বোধগম্য হতে পারে যে স্বপ্নটা। তাহলে আমরা লিখে ফেলি ফোকাস এন্ড আন্ডারস্ট্যান্ডেবল। আচ্ছা, এবার 6 নম্বর যে বৈশিষ্ট্যটা ছিল ওখানে সেটা লিখবো। সেটা কি বলছে যে আনক্লিয়ার এন্ড কনফিউজিং, অর্থাৎ অস্পষ্ট হতে পারে এবং
বিভ্রান্তিকর হতে পারে, তাহলে আমরা সেটাই দিয়ে দিই। আনক্লিয়ার অ্যান্ড কনফিউজিং। তো দেখা যাচ্ছে যে এই যে যেটা স্বপ্নের বৈশিষ্ট্যগুলো যে লিখতে বলছিল, আমরা প্যাসেজ থেকে কিন্তু হুবহু লিখে দিতে পারছি। এটার জন্য আমাদের কোনো সেন্টেন্সকে ফ্রেজ করার দরকার হয় নাই, জাস্ট শর্ট নোটস গুলা যা ছিল সেই কিওয়ার্ড গুলো আমরা আমাদের ফ্লো চার্টে বসাই দিছি। তো আমরা দেখতে পেলাম যে দুইটা প্যাসেজ এ পর্যন্ত আমরা সলভ করলাম। প্রথমটা ছিল মানে এডুকেশনের গুরুত্ব, অর্থাৎ এই প্যাসেজটার নাম হচ্ছে ওয়াই এডুকেশন, এবং 2 নাম্বার যেটা প্যাসেজটা আমরা সলভ করলাম সেটা হচ্ছে ড্রিমস কেন্দ্রিক একটা প্যাসেজ ছিল। তো এই দুইটা প্যাসেজ পড়ে আমরা যখন প্র্যাকটিস করলাম তখন আমরা দেখতে পেলাম যে এই প্যাসেজ থেকেই কিন্তু আমরা সবকিছু করতে পারতেছি। অর্থাৎ এই প্যাসেজটা যদি ভালোভাবে পড়া থাকে তো পরবর্তী যে কাজগুলো বা এই প্যাসেজ কেন্দ্রিক যে কাজগুলো, এই কাজগুলো করা কিন্তু আমাদের জন্য ইজি হবে। তো বারবার বলতেছি যে প্যাসেজ, প্রতিটা প্যাসেজ, যে 11টা প্যাসেজ আপনাদেরকে দেওয়া হয়েছে, এই যে 11টা প্যাসেজ দেওয়া হয়েছে, এই 11টা প্যাসেজ কেউ যদি ভালোভাবে পড়ে তো পরীক্ষায় এই 11টা প্যাসেজ থেকে আপনি 100% কমন পাবেন। এখান থেকে 10টা, এই যে 10টা প্যাসেজ আবার দেখে নেন, স্ক্রিনশট দিয়ে নেন, এই 10টা প্যাসেজ খুব ভালোভাবে পড়েন, 100% কমন আসবে, এখান থেকে কোনো মিস নাই। আচ্ছা, এই একটা প্যাসেজ ছিল, আরেকটা প্যাসেজ ছিল আমাদের, আমি একটা অ্যাড করছিলাম যে মাদার ইন ম্যানভিল, এটা আপনাদের ইউনিট নামটা দিয়ে দিছি যে রিলেশনশিপ বলে একটা ইউনিট আছে, সেই ইউনিটে চলে গেলে ওর 4 নাম্বার লেসন, এটা হচ্ছে লেসন 4 এ আছে, এটা আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, ইউনিটের নাম রিলেশনশিপ, খুঁজলেই পেয়ে যাবেন, আছে। অর্থাৎ এই 11টা প্যাসেজ যদি কেউ ভালোভাবে পড়ে তাহলে এমসিকিউ বলেন, অ্যানসারিং কোশ্চেন বলেন, এবং ফ্লো চার্ট বলেন, এবং সর্বোপরি সামারিও যখন করাবো তখন আমি প্র্যাকটিস দেখাই দিচ্ছি। তো এই সামারিও এই 100% কমন এই 11টা প্যাসেজ পড়লেই হয়ে যাবে। আমি আগেও কথা বলছিলাম যে যেখানে 35 মার্ক এই প্যাসেজ থেকে আসতেছে, সেই 35 মার্কের জায়গায় কিন্তু এই 11টা প্যাসেজ কিন্তু আমরে অনেক বেশি কিছু না। তো এই প্যাসেজগুলো ভালোভাবে পড়েন, এই প্যাসেজগুলো বারবার পড়তে থাকেন। এই প্যাসেজগুলো যদি আপনি ভালোভাবে পড়েন, পরীক্ষার খাতায় যে টাইপই কোশ্চেন আসুন না কেন আপনি লিখতে পারবেন। তো বেশি কথা না বলে আমরা পরের কি আছে আমরা সেটা দেখব। তিন নম্বর প্যাসেজ, এটা দেখা যাচ্ছে যে 3 নম্বর প্যাসেজ আমাদের। আচ্ছা, 3 নম্বর যে প্যাসেজ দিছে বলছে রাইট এ সামারি অফ দ্য ফলোইং প্যাসেজ, মানে এই প্যাসেজটার কি লিখতে হবে, সামারি লিখতে হবে। ঠিক আছে, সামারি মানে তো জানেন, সামারি মানে সারাংশ। এটা সামারি লেখা মানে কিন্তু অনেক বড় লেখা যাবে না, অনেকে 2-3 পেজ ধরে লিখেন, সামারি কিন্তু ব্যাপারটা এমন না। বাংলায় যখন সারাংশ লিখেন তখন কতটুকু লিখেন আপনারা জানেন সেটা খুব ভালোভাবেই। তো এইখানেও তাই, এখানে যখন আপনারা সামারি লিখতেছেন তখন সামারি কিন্তু খুব বেশি বড় লেখা যাবে না, সর্বোচ্চ 5 লাইন আপনি লিখতে পারবেন, কিন্তু যদি চান যে এর থেকে একটু বেশি লিখবেন তো সেক্ষেত্রে 7 লাইন এতটুকু এনাফ। ঠিক আছে, এর বেশি আর যাওয়ার দরকার নেই। মূলত হচ্ছে সামারি লেখার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন যে প্যাসেজের 1/3 লিখবো আমরা, প্যাসেজের 1/3 লিখবো। তো সামারির ক্ষেত্রে বিষয়টা হয় কি, অনেকে প্যাসেজ থেকে হুবহু লাইন তুলে দেয়, এটা খুবই মানে উচিতই না, এটা একটা অনুচিত কাজ। প্যাসেজ থেকে হুবহু লাইন তুলবো না আমরা। তো আমরা এই সামারির একটা বেসিক প্যাটার্ন আপনাদেরকে দিব, এই বেসিক প্যাটার্ন দিয়ে আপনারা যাবতীয় যত সামারি আসুক না কেন আপনারা এই সেম প্যাটার্নে লিখে দিতে পারবেন। তো প্যাটার্নটা দেখানোর আগে আমরা কি করব, আগে পুরো প্যাসেজটা পড়বো। আচ্ছা, দেখি প্যাসেজে কি বলছে। আচ্ছা, মাই নেম ইজ আমিরগো, আমার নাম আমিরগো, আই এম 13 ইয়ার্স ওল্ড, আমার বয়স 13 বছর, এন্ড আই লিভ অন দ্য স্ট্রিট, আমি রাস্তায় বাস করি। অর্থাৎ একটা পথ শিশুর কাহিনী বলা হয়েছে এখানে। মাই মাদার হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার, আমার বাবার থেকে আলাদা হয়ে গিয়েছে, ডাজেন্ট ওয়ান্ট মি, আমাকে চায় না। শি টোল্ড মি টু গো অ্যাওয়ে, সে আমাকে চলে যেতে বলেছে। নাও শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান, এখন সে অন্য একজনকে বিয়ে করেছে। মাই ফাদার লিভস ভেরি ফার অ্যাওয়ে, আমার বাবা অনেক দূরে বাস করে। আই ওয়ান্ট টু গো টু হিম, আমি তার কাছে যেতে চাই। বাট হি ওন্ট টেক মি ইদার, সে আমাকে নিতে চায় না। আই বেগড হিম, আমি তাকে অনেক অনুরোধ করেছিলাম টু সেন্ড সাম মানি, আমাকে কিছু টাকা পাঠাতে, সো দ্যাট আই কুড বাই বাস টিকিট, আমি একটা বাস টিকিট কিনতে পারি, যাতে আমি একটা বাস টিকিট কিনতে পারি। আই এম স্টিল ওয়েটিং, হি হ্যাজ নট অ্যান্সার, আমি এখনো অপেক্ষা করছি, সে এখন উত্তর দেয়নি। দ্য স্ট্রিটস আর নাও মাই হোম, এখন রাস্তায় আমার বাড়ি। সামটাইমস আই ফাইন্ড ওয়ার্ক, মাঝে মধ্যে আমি কাজ খুঁজি। আই ইউজ টু কালেক্ট ট্রাশ, মানে ময়লা আবর্জনা, অ্যান্ড সেল ইট টু এ ভেন্ডার, আমি ময়লা আবর্জনা বাছাই করি এবং ময়লা আবর্জনা সংগ্রহ করি এবং ফেরিওয়ালার কাছে বিক্রি করি। আই স্টপড ডুইং দ্যাট, আমি এই কাজটা করা বন্ধ করে দিয়েছিলাম। আফটার আই হ্যাড এ সিরিয়াস ইনফেকশন, আমার একটা মারাত্মক ক্ষত হওয়ার পর আমি এই কাজগুলো করা বন্ধ করে দিই। অ্যান্ড এ ডক্টর টোল্ড মি, এবং একজন ডক্টর আমাকে বলেছিল
টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ট্রাশ ডাম্প, ময়লা আবর্জনা স্তূপ থেকে দূরে থাকতে। অনস আই ওয়ার্কড, এক সময় আমি কাজ করতাম আইসক্রিম শপ ওনার, আইসক্রিম দোকান মালিকের কাছে কাজ করতো। অ্যান্ড সোল্ড আইসক্রিম অন দ্য বিচ, এবং কি করতো সমুদ্র সৈকতে আইসক্রিম বিক্রি করতো। বাট আই গট নো মানি ইন রিটার্ন, কিন্তু এর বিনিময়ে আমি কোনো টাকা পেতাম না। দ্য ওনার অফ দ্য শপ, দোকান মালিক, গেভ মি সামথিং টু ইট, আমাকে খেতে দিতেন। অ্যান্ড লেট মি স্লিপ ইন হিজ হার্ট অ্যাট নাইট, এবং রাতে তার যে ঘর ছিল ঘরে থাকতে দিতেন। দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট, কাজটা ছিল অনেক বেশি কঠিন। অ্যান্ড পেইনফুল, এবং কষ্টদায়ক। আচ্ছা, দ্য আইসক্রিম বক্স ইজ কোয়াইট হেভি, অনেক বেশি ভারী থাকতো, ভারী থাকে ওয়েন ইট ইজ ফুল, যখন এটা আইসক্রিম দ্বারা পূর্ণ থাকে। আই হ্যাড টু ওয়াক ফর আওয়ার্স, আমি ঘন্টার পর ঘন্টা হাঁটতাম। অফারিং মাই আইসক্রিম, আমার আইসক্রিমগুলো বিক্রি করার জন্য। টু হু এভার ওয়ান্টেড টু বাই, যে কিনতে চায়। দেয়ার ওয়ার ডেজ ওয়েন আই কুড নট ইভেন সেল অন আইসক্রিম, এমন অনেক দিন গিয়েছে আমি একটা আইসক্রিমও কি করতে পারিনি, বিক্রি করতে পারি নাই। এটা ছিল ফার্স্ট হাফ। দেখি পরে আছে কিনা, আছে, অল্প আছে। ইন আ ওয়ে, ঠিক এইভাবে আম লাকি, আমি খুবই ভাগ্যবান। বিকজ আই এম অ্যালাইভ, আমি যে বেঁচে আছি এটাই অনেক বেশি কিছু, ভাগ্যের ব্যাপার। মাই ফ্রেন্ড হু ওয়ার্ক শর্টিং রাবিশ, আমার কিছু বন্ধু বান্ধব আছে যারা ময়লা আবর্জনা কি করে, বাছাই করে, টোকায়ের কাজ করে। ইন ডাম্প, ময়লা আবর্জনা স্তূপ থেকে। অফেন সাফার, তারা প্রায় ভোগে ফ্রম সিরিয়াস ডিজিজ, মারাত্মক রোগে ভোগে। অন অফ দেম ওয়াজ রিসেন্টলি কিল, তাদের মধ্যে একজন সম্প্রতি মারা গিয়েছে। হি ফেল ইনটু এ হোল, একটি গর্তে পড়ে। দ্যাট ওপেন, যেটার মুখ খোলা ছিল। ইন দ্য পাইল অফ ট্রাশ, ময়লা আবর্জনা স্তূপের মধ্যে। মেনি অফ আস ওয়ার্ক ফর 10 to 12 আওয়ার্স, আমাদের মধ্যে অনেকেই 10 থেকে 12 ঘন্টা কাজ করে। বাট গেট সো লিটিল ইন রিটার্ন, কিন্তু এর বিনিময়ে সে খুব কম টাকাই পায়। দ্যাট উই কান্ট ইভেন বাই ফুড, যা দিয়ে আমরা এক বেলার খাবারও কি করতে পারি না, কিনতে পারি না। তো এই ছিল আমাদের সামারির যে প্যাসেজটা সেটা। এখন আমরা দেখব যে এই প্যাসেজ থেকে বা অন্য যে কোনো প্যাসেজ থেকে কিভাবে শর্ট টেকনিকের মাধ্যমে আমরা সামারিটা লিখতে পারি। মনে রাখতে হবে এই সামারিতে কিন্তু 10 মার্কস, এই জন্য সামারি কিন্তু আলাদাভাবে গুরুত্ব দিতে হবে। এবং আরেকটা কথা বলে রাখি, আমি যে শর্টকাট টেকনিকটা এখন আপনাদের দেখাবো, এই শর্টকাট টেকনিক দিয়ে যে প্যাসেজই আপনার আসুক না কেন, যে কোনো সামারি এই ওয়েতে লিখে দিয়ে আসলে আপনি আশা করি 8 থেকে 9 মার্ক খুব ইজিলি ক্যারি করতে পারবেন। তো দেখা যাক যে সেই প্যাটার্নটা কি আছে। এই যে হচ্ছে সামারির প্যাটার্ন, এটা দেয়া আছে। আমরা দেখব যে কিভাবে সামারি লিখতে হয়। আচ্ছা, খেয়াল করি, প্রথম যে লাইন হবে, দিস ইজ দ্য প্যাসেজ, প্রথম লাইন হবে এটা, দিস ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স। কোনো কিছুর যদি গুরুত্ব বোঝায়, কোনো কিছুর গুরুত্ব বোঝালে আমরা কি করব, ইম্পর্টেন্স দিব। কোনো কিছুর প্রভাব, খারাপ কোনো কিছুর যদি প্রভাব বোঝায় সেক্ষেত্রে ইফেক্টস দিব। আর কোনো কিছুর চারিত্রিক বৈশিষ্ট্য বা শুধু বৈশিষ্ট্য যদি দেয়া থাকে তো আমরা ক্যারেক্টারিস্টিক্স দিব অফ মেইন ওয়ার্ড। এটা হচ্ছে আমাদের প্রথম সেন্টেন্স হবে। তো আমরা যদি এই যে আমেরিকার নিয়ে যদি এই প্যাসেজটা আমরা যদি একটু লিখি, সামারিটা যদি একটু লিখি, তাহলে আমরা লিখব দ্য প্যাসেজ ইজ মেইনলি, আচ্ছা আমি একটু কালিটা চেঞ্জ করে নিই, মুছে ফেলি। খেয়াল করি, সামারি, the passage is mainly written about, আচ্ছা এবার আসেন এখানে কোনটা দিব, ইম্পর্টেন্স দিব, ইফেক্টস দিব, ক্যারেক্টারিস্টিক্স দিব। যেহেতু এইখানে একটা পথ শিশুর বৈশিষ্ট্যটা তুলে ধরা হয়েছে, তারা কি করে, কখন কি করে, এই জিনিসটা তুলে ধরা হয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা সর্বদা কি করব, ক্যারেক্টারিস্টিক্সটা দিব। তাহলে আমরা দেই অ্যাবাউট দ্য ক্যারেক্টারিস্টিক্স of a street child named যার নাম কি ছিল, আমেরিকো। তো প্রথম লাইনটাই হবে এটা। আর যদি মনে করেন অন্য কোনো প্যাসেজ নিয়ে যদি আসতো, ফর এক্সাম্পল আমরা তাহলে লিখতাম দ্য প্যাসেজ
দিস ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট দ্য, আচ্ছা ইম্পর্টেন্স হলে ইম্পর্টেন্স দিতাম, ইফেক্টস হইলে কোনো খারাপ কিছুর প্রভাব হলে এটা দিতাম, দিয়ে মেইন ওয়ার্ডটা বসাতাম। আচ্ছা তার পরের লাইন হবে হচ্ছে, এই পরের লাইনটা যে প্যাসেজই আসুক না কেন পরের লাইনটা আমরা সব ক্ষেত্রে সেম রাখবো, যে প্যাসেজই আসুক আমরা এই লাইনটা সবসময় সেম রাখবো। তো লাইনটা কি দেখি, দ্য প্যাসেজ, দ্বিতীয় লাইনটা হচ্ছে, দ্বিতীয় লাইনটা একটু খেয়াল করেন যে ইট ইজ দ্য ফ্যাসিনেটিং এন্ড গ্রিপিং ইস্যু হুইচ ক্যান নট গো উইদাউট আওয়ার ডিপ অ্যাটেনশন। তাহলে আমরা লিখবো যে ইট ইজ আ ফ্যাসিনেটিং and gripping issue which cannot go without our deep attention. মানে এটা এতই একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যেটা আমাদের দৃষ্টিকে কি করতে পারেনি, এড়িয়ে যেতে পারেনি। তো এই লাইনটা আমরা কি করতে পারি, এই লাইনটা আমরা লিখতে পারি। আচ্ছা সব ক্ষেত্রে যে ধরনের প্যাসেজ আসুক না কেন আমরা এই লাইনটা সব ক্ষেত্রে লিখতে পারবো। এবার আসেন কি বলছে যেটা দেখি আমরা, যে থার্ড এবং ফোর্থ লাইন অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ লাইনটা আমাদের প্যাসেজ থেকে নিয়ে লিখতে হবে। থার্ড এবং ফোর্থ লাইনটা আমাদের কোথা থেকে নিয়ে লিখতে হবে, প্যাসেজ থেকে নিয়ে লিখতে হবে। তো প্যাসেজ থেকে আমরা নিয়ে লিখতে পারি অথবা আমরা আমাদের মতো করে অর্থাৎ প্যাসেজের লাইনটাকে আমরা আমাদের মতো করে লিখতে পারি। যেহেতু এখানে একটা স্ট্রিট চাইল্ড অর্থাৎ আমিরগোর দুঃখ কষ্টের তুলে ধরা হয়েছে, তো এই লাইনগুলোকে আমরা খুব মানে সহজভাবে মানে বাংলা দিয়ে আমরা ইংলিশটারে ট্রান্সলেট করতে পারবো। কিভাবে করতে পারবো, যেমন আমরা যদি বলি যে দা মানে একজন পথ শিশুর জীবন, দা লাইফ অফ আ স্ট্রিট চাইল্ড পূর্ণ থাকে, ইজ ফুল অফ পেইন, দুঃখ কষ্ট দ্বারা পূর্ণ থাকে। আবার আমরা বলতে পারি তাদের কিন্তু নির্দিষ্ট থাকার কোনো জায়গা নাই, তাহলে আমরা বলতে পারি দে ডোন্ট have any permanent প্লেস টু লিভ, তাদের বাস করার জন্য পার্মানেন্ট কোনো প্লেস নাই। ঠিক আছে, তারা অনেকটা কি মানে ভবঘুরের মতো জীবনযাপন করে। তাহলে আমরা লিখতে পারি দে লিড এ কাইন্ড অফ নোম্যাডিক লাইফ, এটা আমরা বলতে পারি। তো এই যে আমরা দেখলাম যে আমরা প্যাসেজ থেকে মানে প্যাসেজের লাইন হুবহু আমরা লিখি নাই, আমরা প্যাসেজের লাইনটা নিজেদের মতো করে লিখছি, খুব সহজ ওয়েতে লিখছি আর কি। এরকম 3 থেকে 4টা লাইন আমরা মাঝখানে টপিক ভিত্তিক যে লাইনগুলো দিতে হবে সেগুলো আমরা দিব। এবার দেখি এন্ডিং এ আমরা কি দিব। এবার বলছে ফ্রম দিস প্যাসেজ, এই প্যাসেজ থেকে উই লার্ন মেনি থিং, আমরা অনেক কিছু শিখছি, এন্ড ইট উইল বি ইউজফুল ফর দ্য ফিউচার লাইফ। তাহলে আমরা দিয়ে দিই ফ্রম দিস প্যাসেজ, আমরা আরেকটা কালি নেই, ফ্রম দিস প্যাসেজ we learn many things, তারপরে কি বলছে, we learn many things and it will be useful for the future, and it will be useful for the future, FUTURE। তো আমরা ঠিক এইভাবে একটা সামারি লিখতে পারি। প্রথম 2 লাইন আমরা আমাদের ক্রিয়েটিভ ওয়েতে লিখছি, লাস্ট লাইন আমরা আমাদের ক্রিয়েটিভ ওয়েতে লিখছি, এবং মাঝখানে যে লাইনগুলো এই লাইনগুলো আমরা বই থেকে নিয়েই লিখছি, কিন্তু আমরা আমাদের মতো করে লিখছি এবং সবথেকে ইজিয়েস্ট ওয়েতে লিখছি। তো এই ছিল সামারি। সামারিতে কিন্তু 10 মার্ক, এই জন্য সামারির ক্ষেত্রে এই প্যাটার্নটা সবাই মাথায় রাখবা। এই প্যাটার্নটা বাসায় বসে এই প্যাসেজটা দিয়েই সামারি লেখা ট্রাই করবা, এবং যদি হেল্প লাগে তো আমাদের এই সামারিটা লেখা আছে 3টা ভ্যারাইটি কালার দিয়ে লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, তো এইটা ফলো করতে পারো। আর এই যে এই স্লাইডটা আমাদের
ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, তোমরা যদি এখনই চেক করো তো ডেসক্রিপশন বক্সে আমাদের এই স্লাইডটা পাবা। আচ্ছা দেখি পরে কি আছে। তো আমরা দেখলাম যে এই প্যাসেজ, তিনটা প্যাসেজের কাজ করলাম। প্রথম প্যাসেজ থেকে আমরা দেখলাম যে এমসিকিউ এবং অ্যানসারিং কোশ্চেন, দ্বিতীয় প্যাসেজ থেকে আমরা দেখলাম ফ্লো চার্ট, এবং তৃতীয় প্যাসেজ থেকে দেখলাম সামারি। তাহলে টোটাল তিনটা প্যাসেজ আসছে, তিনটা। তাহলে এখন এই তিনটা প্যাসেজ যদি ভালোভাবে পড়া হয় তো দেখা যায় যে অনেক দূর মার্ক কিন্তু ক্যারি করা সম্ভব। এজন্য আমরা কি করব, আমাদের এই যে দেয়া এই যে 11টা প্যাসেজ তোমাদেরকে দিলাম, এই 11টা প্যাসেজ বারবার পড়তে থাকো, অর্থটা ক্লিয়ার করো, প্রতিটা বাক্যের অর্থটা ক্লিয়ার করো এবং ভোকাবুলারিটা ক্লিয়ার করো, তাহলে কোনো সমস্যা আর হবে না। আচ্ছা এবার আমাদের 4 দাগে যেটা আসে সেটা হচ্ছে এটার বলা হচ্ছে উইথ ক্লু। এটারে কি বলে, এটারে বলা হচ্ছে উইথ ক্লু। এই উইথ ক্লু আমরা দেখব। উইথ ক্লুটা দেখার আগে এই উইথ ক্লুর ক্ষেত্রে আমাদের ভোকাবুলারিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই উপরে যে ক্লুগুলো দেওয়া আছে এই ক্লুগুলোর মিনিং যদি আমরা ভালোভাবে করতে পারি তো এই যে 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 ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে এটা আমাদের করাটা ইজি হবে। তাহলে দেখি মিনিংগুলো একটু দেখি। ডিভাইস মানে তো যন্ত্র, এটা আমরা সবাই জানি। ট্রেন্ড মানে প্রশিক্ষিত। অ্যাবাউট মানে সম্পর্কে, এটা একটা প্রিপোজিশন। পারফর্ম মানে অংশগ্রহণ করা। ইসেনশিয়াল মানে উপকারী, প্রয়োজনীয় বা দরকারি। গ্রেট মানে হচ্ছে অনেক ভালো, এই টাইপ কিছু বোঝায়। অ্যাবাকাস তো একটা যন্ত্রের নাম। ফেয়ারলি মানে পরিষ্কারভাবে, ঠিক আছে, ফেয়ারলি শব্দের অর্থ হচ্ছে পরিষ্কারভাবে। লার্জ মানে তো অনেক বেশি, অনেক বড়, এরকম কিছু বোঝায়। স্পেশাল মানে বিশেষভাবে। রিসেন্ট মানে সম্প্রতি। সেন্স মানে তো জ্ঞান। রেফার্স বলতে মানে এরকম কিছু বোঝায়। কল্ড মানে ডাকা হয় বা ডাকা, এরকম কিছু। তাহলে আমরা দেখলাম যে এই যে যে ক্লুগুলো ছিল, ক্লুগুলোর মিনিং আমরা দেখলাম। এখানে ক্লু দেয়া আছে 14টা আর নিচে গ্যাপ দেয়া আছে হচ্ছে 10টা, ঠিক আছে। দুইটা এক্সট্রা ক্লু দিছে আর কি, দুইটা তো না, 4টা এক্সট্রা ক্লু দিয়ে রাখছে। তো এরকম হলে একটু বিষয়টা জটিল হয়ে যায়। তো আমরা দেখি, পড়া শুরু করি। দ্য কম্পিউটার ইজ এ ফেয়ারলি, ফেয়ারলি মানে পরিষ্কারভাবে ড্যাশ ইনভেনশন, ঠিক আছে। সাম্প্রতিক, সাম্প্রতিক ইংরেজি কি, সাম্প্রতিক ইংরেজি কি বলছি, সাম্প্রতিক হচ্ছে রিসেন্ট। সাম্প্রতিক কি, রিসেন্ট। তাহলে এটা হচ্ছে 4, তাহলে হচ্ছে রিসেন্ট ইনভেনশন, রিসেন্ট ইনভেনশন। তাহলে বিষয়টা দাঁড়ালো হচ্ছে কম্পিউটার হচ্ছে একটা পরিষ্কারভাবে সাম্প্রতিক একটা মানে উদ্ভাবন। ইট হ্যাজ নাও বিকাম অ্যান ড্যাশ পার্ট, ঠিক আছে। এটা বর্তমানে হয়েছে একটা কি অবিচ্ছেদ্য অংশ হয়েছে অফ মডার্ন লাইফ, আমাদের আধুনিক জীবনের অবিচ্ছেদ্য অংশ, অতি উপকারী অংশ, অপরিহার্য অংশ, সেটা হচ্ছে ইসেনশিয়াল। তাহলে হচ্ছে বিতে কি হবে, বিতে হবে হচ্ছে ইসেনশিয়াল, ইসেনশিয়াল। আচ্ছা এবার আমরা সি দেখব। সি কি হবে দেখেন, ইট হ্যাজ গ্রেটলি বেনিফিটেড আস অ্যান্ড ব্রট অ্যাবাউট, এটা একটা প্রিপোজিশন। ব্রট অ্যাবাউট মানে এনেছে, রেভলিউশনারি চেঞ্জেস মানে হচ্ছে উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে এসেছে আমাদের জীবনে, বা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে আমাদের জীবনে। তাহলে ব্রটের পর কি হয়, ব্রটের পর হচ্ছে অ্যাবাউট হয়, তাহলে এটা হবে হচ্ছে অ্যাবাউট, এটা একটা প্রিপোজিশন। আচ্ছা তারপরে কি বলছে দেখি। আচ্ছা এনি ড্যাশ দ্যাট হেল্পস পিপল মানে যে কোনো যন্ত্র, দ্যাট যেটা হেল্পস পিপল মানুষকে সহযোগিতা করে, পারফর্ম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন মানে গাণিতিক যে ক্যালকুলেশন করতে সাহায্য করে, মেবি সেটাকে ডাকা যেতে পারে কম্পিউটার নামে। তো এখানে পরে আসতেছে, আগে ডিটা দেখে আসি। তাহলে যে কোনো যন্ত্র যেটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন মানে গাণিতিক যে মানে হচ্ছে ক্যালকুলেশন গুলো আছে যেগুলো করতে পারে, যন্ত্র ইংরেজি কি বলছিলাম, ডিভাইস। তাহলে যন্ত্র ইংরেজি কি, ডিভাইস, এটা হচ্ছে ডি দাগ, তাহলে হচ্ছে ডিভাইস। আচ্ছা এরপরে দেখি কি বলছে, কম্পিউটার ইন দিস সরি মেবি কল্ড, সেটাকে ডাকা যেতে পারে। ডাকা ইংরেজি হচ্ছে কল্ড, এই যে কল্ড, তার মানে এখানে ইতে হবে হচ্ছে কল্ড। এফে কি বলছে, আচ্ছা খেয়াল করেন, মেবি কল্ড ইন দিস সেন্স দ্য ড্যাশ ইজ এ সিম্পল কম্পিউটার, দ্য অ্যাবাকাস ইজ এ সিম্পল কম্পিউটার। ঠিক এই অর্থে অ্যাবাকাসকেও একটা সাধারণ কম্পিউটার বলা যায়। তাহলে আমরা এখানে কি লিখবো, অ্যাবাকাস। আচ্ছা এবার আমরা দেখব
জি দাগ কি বলছে? আচ্ছা, টুডে হাউএভার দ্য টার্ম কম্পিউটার, আচ্ছা কম্পিউটার ড্যাশ টু, কম্পিউটার রেফার্স টু, তাহলে কম্পিউটার বলতে বোঝায়, তাহলে এখানে কি দেবো আমরা? কম্পিউটার রেফার্স টু, কম্পিউটার রেফার্স টু, কম্পিউটার বলতে বোঝায়, তাহলে এখানে দিব আমরা REFERS, রেফার্স টু। ঠিক আছে, তারপর এইচ দাগে কি বলছে? আচ্ছা, এইচ দাগ বলতেছে রেফার্স টু স্পেশাল কাইন্ড অফ ইলেকট্রনিক মেশিন দ্যাট ক্যান পারফর্ম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন অ্যান্ড প্রসেস ড্যাশ মেসেজেস অফ ইনফরমেশন, একটা বিশাল তথ্যের কি করে ক্যালকুলেশন করে থাকে। বিশাল তথ্য ইংরেজি কি বলছিলাম? লার্জ, তাহলে এখানে কি হবে? এখানে হবে হচ্ছে লার্জ, লার্জ মেসেজেস। তারপরে আমরা দেখব আই দাগ এবং জে দাগ। আচ্ছা, আই দাগে কি হবে? আই দাগে হবে হচ্ছে ইনফরমেশন এট এ ড্যাশ স্পিড, অতিরিক্ত গতিতে। অতিরিক্ত ইংরেজি হচ্ছে গ্রেট, বা অতিরিক্ত তো ঠিক না, দ্রুত গতিতে। দ্রুত গতিতে অর্থ এখানে কি বোঝাইছে? গ্রেট স্পিড। ইন এ ফিউ মিনিটস কম্পিউটার ক্যান পারফর্ম ক্যালকুলেশন দ্যাট, যেটা ড্যাশ ম্যাথমেটিশিয়ান, এক্সপার্ট ম্যাথমেটিশিয়ান একজন, বা প্রিপেয়ার্ড শব্দের অর্থ হচ্ছে প্রস্তুত, প্রিপেয়ার্ড দিছে। আচ্ছা, এখানে পারফর্ম হবে না, এখানে হবে হচ্ছে প্রিপেয়ার্ড, একটু কারেকশন করে নেই আমরা, এখানে হবে হচ্ছে প্রিপেয়ার্ড। একজন দক্ষ গণিতবিদ কি, যার ওটা কমপ্লিট করতে অনেক বেশি সময় লেগে যাবে। ঠিক আছে, তাহলে হচ্ছে এই আমরা ওখানে কি হবে? প্রিপেয়ার্ড। বা এখানে আমরা এক্সপার্ট দিতে পারি। ঠিক আছে, যে কোনো একটা দেওয়া যায়, কিন্তু এক্সপার্ট দেওয়ার আগে দেখতে হবে যে ওখানে আগে কোনো ভাওয়েল দেওয়া আছে কিনা। না, এক্সপার্ট ম্যাথমেটিশিয়ান এটা দেওয়াই যাবে। ঠিক আছে, এক্সপার্টও দেওয়া যাবে, জাস্ট একটু ক্লুটা ওইখানে একটু চেঞ্জ করে নিন, পারফর্ম হবে না, এখানে হবে প্রিপেয়ার্ড। তো এই ছিল হচ্ছে উইথ ক্লু। তাহলে আমরা দেখলাম উইথ ক্লুর ক্ষেত্রে যে ক্লুগুলোর যদি মিনিং ভালোভাবে জানা যায়, তো আমাদের এই যে নিচের যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, এটা আমাদের করাটা খুব ইজি হবে। এজন্য করার ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে উপরে যে ভোকাবুলারি গুলো আছে, ওই ভোকাবুলারি গুলোর মিনিংটা যাতে আমরা ভালোভাবে জানতে পারি। নেক্সট কি আছে সেটা দেখি। উইথ ক্লু, এটার পরটা মেবি উইদাউট ক্লু। উইদাউট ক্লু 5-এ আসবে হচ্ছে উইদাউট ক্লু। উইদাউট ক্লু, এখানে কোনো ক্লু নাই, এটার মার্কস কিন্তু 10। এটার মার্কস হচ্ছে 10, মাথায় রাখবো, এটার মার্কস বেশি। এটার ক্ষেত্রে আপনার ভোকাবুলারির প্রয়োজন হবে। কি বলছে দেখেন, বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ ড্যাশ বিউটি। এটা সবাই জানে, বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ ন্যাচারাল বিউটি। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ ন্যাচারাল বিউটি। দেখি আমরা উত্তরটা লিখি। ন্যাচারাল বিউটি, NATURAL, ন্যাচারাল বিউটি, অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাংলাদেশ। আচ্ছা, ন্যাচারাল বিউটি এটা গেল। তারপরে বলতেছে ইটস বিউটি ইজ সো ক্যাপটিভেটিং, মানে মনোমুগ্ধকর বা আকর্ষণীয়, যে এ স্ট্রেঞ্জার ক্যান নট বাট বি ড্যাশ লুকিং এট দিস এন্ডলেস ভ্যারাইটি। ঠিক আছে, মানে এইটার সৌন্দর্য এত বেশি মনোমুগ্ধকর যে কোনো পর্যটক বা স্ট্রেঞ্জার, বাইরে থেকে আসা লোক, এর মানে এন্ডলেস বিউটি, মানে এমন বিউটি যে বিউটি শেষ হয় না, এমন সৌন্দর্য, শেষহীন সৌন্দর্য দেখে মানে হচ্ছে মুগ্ধ না হয়ে থাকতে পারে না। তা মুগ্ধ ইংরেজি হচ্ছে ফ্যাসিনেট। কিন্তু দেখেন এখানে ক্যান নট বাট বি আছে, তার মানে এখানে হচ্ছে একটা V3 দিতে হবে। মডেল আছে, বি আছে, তার মানে এখানে হচ্ছে একটা V3 আসবে। তাহলে ফ্যাসিনেটেড যদি আমরা V3 লিখি, তাহলে হচ্ছে ফ্যাসিনেটেড। ক্যান নট বাট বি ফ্যাসিনেটেড, মানে মুগ্ধ না হয়ে পারে না আর কি, ব্যাপারটা হচ্ছে তাই। লুকিং এট দিস এন্ডলেস ভ্যারাইটি, নেচার হ্যাজ, সিধাকে বলতেছে ড্যাশ শাওয়ার্ড ইটস ব্লেজিং অন দিস কান্ট্রি, মানে প্রকৃতি তার সৌন্দর্যগুলা মানে উদারভাবে এই বাংলাদেশে ঢেলে দিয়েছে। তাহলে উদারভাবে ইংরেজি কি? জেনারেসলি। উদারভাবে ইংরেজি হচ্ছে জেনারেসলি। তাহলে আমরা দিব সিদাগ, জেনারেসলি। আচ্ছা, এবার দেখি ডিদাকে কি বলছে। জেনারেসলি, তাহলে সিদাগ হয়ে গেছে। দ্য রিভার্স, হিলস, ফরেস্ট আর রিচ ইন ন্যাচারাল কি, ন্যাচারাল রিসোর্সেস। ন্যাচারাল রিসোর্সেস, তাহলে আমরা এটা দিব যে ন্যাচারাল রিসোর্সেস।
ন্যাচারাল, ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, এই দ্বারা পরিপূর্ণ। তারপরটা কি বলতেছে, ফুল অফ ন্যাচারাল, দ্য পিপল অফ দিস কান্ট্রি ফিল এ স্ট্রং, কি একটা তীব্র ভালোবাসা কাজ করে ফর দেয়ার মাদারল্যান্ড, ঠিক আছে, তার মাতৃভূমির প্রতি কি একটা তীব্র ভালোবাসা কাজ করে না? তাহলে হচ্ছে কি দিব, ভালোবাসা ইংরেজি হচ্ছে লাভ ফর দেয়ার মাদারল্যান্ড, তাহলে দিব আমরা এখানে হচ্ছে লাভ ফর দেয়ার মাদারল্যান্ড, লাভ। আচ্ছা, এবার এফ দেখি কি বলতেছে, লাভ ফর দেয়ার মাদারল্যান্ড। তারপরে বলতেছে দে লাভ দেয়ার মাদারল্যান্ড ফ্রম দ্য ড্যাশ অফ হার্ট, অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসে, কোর অফ হার্ট, কি হবে বলেন, কোর অফ হার্ট, এফ দাগে হবে হচ্ছে কোর। আচ্ছা, তারপরে কি বলছে দেখেন, কোর অফ হার্ট, দে ওয়ার্ক হার্ড টু ড্যাশ ইটস ইকোনমিক কন্ডিশন অ্যান্ড টু রিমুভ পভার্টি, দে ওয়ার্ক হার্ড, তারা কঠোর পরিশ্রম করে, টু ড্যাশ ইটস ইকোনমিক, উন্নত করতে, ইকোনমিক অর্থনৈতিক অবস্থার আরো উন্নত করতে এবং দারিদ্রতা দূর করতে তারা কঠোর পরিশ্রম করে। তাহলে তারা কঠোর পরিশ্রম করে কেন, কারণ এই অর্থনৈতিক অবস্থার উন্নয়ন করতে, উন্নয়ন করে ইংরেজি কি, উন্নয়ন করে ইংরেজি হচ্ছে ডেভেলপ, উন্নয়ন করে ইংরেজি কি, উন্নয়ন করে ইংরেজি হচ্ছে ডেভেলপ, তাহলে আমরা এখানে দিব ডেভেলপ, ডেভেলপ, develop its economic condition and remove poverty. Most of them toil hard work from dawn to dusk, সকাল থেকে সন্ধ্যা তারা কঠোর পরিশ্রম করে, টু অ্যাক্সেলারেট মানে গতি বাড়াতে, দ্য পেস, পেস মানে গতি, গতি বাড়ানোর জন্য, অফ ড্যাশ অর্থাৎ উন্নতির গতি বাড়ানোর জন্য তারা সকাল থেকে সন্ধ্যা কি করে, কঠোর পরিশ্রম করে। তাহলে উন্নতি ইংরেজি হচ্ছে ডেভেলপমেন্ট, উন্নতি ইংরেজি কি, উন্নতি ইংরেজি হচ্ছে ডেভেলপ, সরি ডেভেলপমেন্ট। আচ্ছা, এরপরে আচ্ছা আয়দাকে কি বলছে দেখি, আয়দাকে বলতেছে দ্য প্রোগ্রেস অফ দিস কান্ট্রি লাইস, মানে কার হাতে রয়েছে, ড্যাশ অফ কমন পিপল, সাধারণ মানুষের হাতে রয়েছে, ঠিক আছে, হাতে ইংরেজি হচ্ছে হ্যান্ড, তাহলে আমরা দিব এখানে লাইস হ্যান্ড ইন দ্য কমন পিপল। আচ্ছা, তারপরটা কি বলছে, দে আর দ্য ড্যাশ অফ এ বিউটিফুল অ্যান্ড প্রসপারাস বাংলা, তারাই হচ্ছে উৎস, কিসের উৎস, সুন্দর এবং সমৃদ্ধির বাংলাদেশের উৎস, উৎস ইংরেজি হচ্ছে সোর্স, তাহলে দে আর দ্য সোর্সেস, এস ও ইউ আর সিই এস, সোর্সেস, তাহলে দে আর দ্য সোর্সেস অফ এ বিউটিফুল অ্যান্ড প্রসপারাস বাংলাদেশ। তাহলে এই দেখলাম আমরা হচ্ছে উইদাউট ক্লু। তো উইদাউট ক্লুটাও হচ্ছে এমন একটা বিষয়, যদি ভোকাবুলারির স্টোর হাউসটা ভালো থাকে তো এই যে উইদাউট ক্লুটাও খুব ইজি ভাবে আমরা এটা পার্টিসিপেট করতে পারবো। এবং এটা করতে গেলেই প্রথম আরো একটা বিষয়, সেটা হচ্ছে যে ওয়ার্ডের যে মিনিং গুলো আছে এবং বাক্যের যে অর্থগুলো আছে এগুলো যদি প্রপার হইতে করা যায় তাহলে উইদাউট ক্লুটাও আমাদের জন্য সব থেকে সহজ হবে। আচ্ছা, নেক্সট স্লাইড কি আছে এবার আমরা সেটা দেখি। এবার 6 থেকে আছে হচ্ছে রিয়ারেঞ্জ, এখানে আছে হচ্ছে রিয়ারেঞ্জ, রিয়ারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস টু মেক এ কারেক্ট অর্ডার, ঠিক আছে। তো রিয়ারেঞ্জ করার ক্ষেত্রে এখানে আমরা সবাই জানি, সবসময় জানি যে এখানে কোনো একটা স্টোরি দেয় নতুবা কারো একটা জীবন কাহিনী দেয়। এই রিয়ারেঞ্জের সাজেশন কিন্তু আমাদের এখানে আছে, যেটা আমি বলে আসছিলাম। এই সাজেশনটা যদি রিয়ারেঞ্জের এই সাজেশনটা যদি ফলো করা যায় তো এখান থেকে 100% শিওর থাকেন যে এখানে রিয়ারেঞ্জ আপনি কমন পাবেন, একদম 100% শিওর থাকেন যে এখান থেকে আপনি কমন পাবেন। এই 10টা খুব ভালোভাবে পড়ে যান, এখান থেকে শিওর 100% কমন। স্ক্রিনশট দিয়ে কোনো এক জায়গায় লিখে নেন বা স্ক্রিনশটটা দিয়ে রাখেন, এখান থেকে 100% কমন আসবে। এই 10টা খুব ভালোভাবে পড়বেন, এই 10টা থেকে 100% শিওর কালকে পরীক্ষায় কমন আপনি পাবেন, বা আগামী যেদিন পরীক্ষা আছে সেদিন আপনি কমন পাচ্ছেন, শিওর, ড্যাম শিওর, কোনো মিস নাই। আচ্ছা, দেখে আসি যে ওইখানে আমাদের কি রিয়ারেঞ্জ দিয়েছিল। এখানে যেই স্টোর মানে যেটা দিছে সেটা দেখা যাক কি দিছে। দ্য ক্রো ট্রাইড টু টার্ন দ্য জার ওভার এগেইন এন্ড এগেইন বাট ইট হ্যাড নো ইফেক্ট। আচ্ছা, মনে হয় এর থার্স্টি ক্রো সম্পর্কে বলা হয়েছে। তারপরে বলা হয়েছে অ্যাট লাস্ট হি ফাউন্ড এ জার ইন এ গার্ডেন, সবশেষে সে একটা কি পেলো, একটা পানির জার খুঁজে পেলো বাগানের মধ্যে। অ্যাজ হি ওয়াজ লিভিং দ্য জার ইন ডেসপেয়ার, সে কি করতেছিল, হতাশা নিয়ে সেই
জারটার স্থান ত্যাগ করছিল, হি নোটিসড এ হিপ অফ পিবলস নিয়ার বাই, সে দেখতে পেল যে পাথর আছে এখানে, আশপাশ দিয়ে কিছু পাথর রাখা আছে। দেয়ার ওয়াজ সাম ওয়াটার ইন দ্য জার, ওই জারে কিছু পানি ছিল, বাট ইট ওয়াজ এট দ্য বটম অ্যান্ড আউট অফ রিচ, যেটা ছিল একদম তলদেশে এবং যেটা কি মানে যেটা তার নাগালের বাইরে, আউট অফ রিচ, নাগালের বাইরে ছিল। তারপর বলছে হি ফ্লিউ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছিল পানির খোঁজে। তারপর বলছে হি টুক সাম পেবলস অ্যান্ড ড্রপড দেম ইনটু দ্য জার, সে কি করলো এক একটা পাথর নিল এবং হচ্ছে জারে ফেলতে লাগলো। দেন হি হিট আপন এ প্ল্যান, তারপর সে একটা পরিকল্পনা করলো। এ ক্রো ওয়াজ ভেরি থার্স্টি, একটা কাক ছিল যে খুবই তৃষ্ণার্ত, এন্ড এবং পানি পান করার জন্য পানি পান করতে চাচ্ছিল আর কি। ওয়েন দ্য ওয়াটার কেম টু দ্য মাউথ অফ দ্য জার, যখন এই পানিটা এই জারের মুখোমুখি আসলো, দ্য ক্রো ড্রাঙ্ক অ্যান্ড মেট আপ হিজ থার্স্ট, তার তৃষ্ণাটা মেটালো এবং পান করলো এবং তার তৃষ্ণাটা মেটালো। তারপর বলতেছে অ্যাজ ইচ পেবল ওয়েন্ট ডাউন, যখন প্রত্যেকটা পাথর নিচে যাচ্ছিল, দ্য ওয়াটার ইন দ্য জার রোজ অ্যান্ড লিটল বাই লিটল, রোজ আপ লিটল বাই লিটল, পানিটা অল্প অল্প করে উপরের দিকে উঠছিল। তো দেখা যাচ্ছে এটা আমাদের ছোটবেলার গল্প, আমরা সবাই জানি থার্স্টি ক্রো। তো সেই হিসেবে আমাদেরকে কি করতে হবে, এটা কারেক্ট অর্ডারে মিলাতে হবে, ঠিক আছে। তো দেখি কিভাবে মিলানো যায় এটাকে, সুবিধা হবে। লিখে দিচ্ছি, এটার একটু বাদ দিতে হবে। আচ্ছা, এটা আমাদের কয় নম্বরে আসবে দেখেন, অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 6, 6 নম্বরে আসবে। তাহলে আমরা লিখি অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 6, 6 নম্বরে আসবে। তো সিরিয়ালটা কারেক্ট অর্ডারটা মিলাইতে হবে শুধু, ঠিক আছে। তো আমরা জানি যে এই স্টোরি সবাই আমরা জানি, ছোটবেলা থেকে পড়ে আসতেছে। প্রথম হচ্ছে একটা কাক অনেক বেশি তৃষ্ণার্ত ছিল এবং পানি খুঁজছিল, তাই না। তো তাহলে এটাই হবে অ্যান্সার, মানে অ্যান্সার বলতে এটাই হবে প্রথমে। তাহলে 8 দাগ, তাহলে লিখি 8। এটা হচ্ছে 8। আচ্ছা, নেক্সট কোনটা আসে দেখি। তাহলে আমরা জানি যে একটা কাক খুব বেশি তৃষ্ণার্ত ছিল এবং সে পানি খাইতে চাচ্ছিল, ঠিক এই কারণে সে এদিক ওদিক মানে উঠতেছিল আর কি। এখানে ওড়ার এদিক ওদিক ওড়ার কথা কোথায় বলছে দেখেন, এই যে হি ফ্লিউ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার ইন সার্চ অফ ওয়াটার, মানে সে পানির জন্য এদিক ওদিক কি করতেছিল, উঠতেছিল। তাহলে এবার হবে 5 দাগ, তাহলে আমরা দিলাম 5, এই যে 5 দিলাম। আচ্ছা, তারপরে কি ছিল, সে সর্বোপরি যে ফাইনালি অবশেষে যে সে একটা জার পাইছে, একটা পানির কলসি পাইছিল। কোথায় পাইছিল, বাগানের মধ্যে পাইছিল, তাহলে এটা 2। আচ্ছা, তারপরে তাহলে আমরা দেখলাম যে এট লাস্ট হি ফাউন্ড এ জার ইন এ গার্ডেন, সে বনের মধ্যে কি পাইছে, একটা জার খুঁজে পাইছে। এবার সে ওই জারের কাছে গেছে এবং দেখলো যে দেয়ার ওয়াজ সাম ওয়াটার ইন দ্য জার, ওই জারে কিছু পানি আছে। ইট ওয়াজ এট দ্য বটম, মানে একদম হচ্ছে একদম তলদেশে আছে, অ্যান্ড আউট অফ রিচ, তার নাগালের বাইরে। তাহলে এটা হবে এবার 4 দাগ, এই যে 4 দিলাম। আচ্ছা, এরপরে সে ওই পানিটা পাওয়ার জন্য অনেক বেশি চেষ্টা করতেছে, কিন্তু কোনোভাবেই পানির কাছে যাইতে পারতেছে না। এই যে দ্য ক্রো ট্রাইড টু টার্ন দ্য জার ওভার এগেইন এন্ড এগেইন, বাট ইট হ্যাড নো ইফেক্ট, কোনো আশানুরূপ সে ফল পাচ্ছে না, সে চেষ্টা চালাই যাচ্ছে। তাহলে এই যে 1। আচ্ছা, এরপরে সে কি হলো, হতাশ হয়ে এবার সেই জায়গাটা ত্যাগ করবে। এই যে এজ, যখন হি ওয়াজ লিভিং ইন দ্য জার ইন ডেসপেয়ার, হতাশা নিয়ে মানে ত্যাগ করতে যাচ্ছিল ওই জারের জায়গাটা, হি নোটিসড এ হিপ অফ পেবলস নিয়ার বাই, সেখানে কিছু কি পাইলো, পাথর পাইছিল। তাহলে এই যে এটা কত নাম্বার ছিল একটু দেখে আসি, তারপরে দিচ্ছি। ও 3। ঠিক এই পিবলস দেখে তার একটা প্ল্যান মাথায় আসছে। এই যে দেন হি হিট আপন এ প্ল্যান, সে একটা পরিকল্পনা বানাইছে। এটা আছে 7 দাগে, তাহলে এই যে V2, 7 দাগ। আচ্ছা, তারপরে কি বলতেছে, আচ্ছা 7 দাগে কি ছিল, দেন হি একটা পরিকল্পনা করে এবং সে একটা একটা করে পিবলস পাথর নেয় এবং ড্রপড দেম ইনটু দ্য জার, এবং ওই জারে ফেলতে থাকে। এটা আছে 6 নাম্বার, তাহলে এই যে 6।
আচ্ছা, তারপরে সে যখন এক একটা করে ফেলছিল, পানিও কি আস্তে আস্তে উপরে উঠছিল। as each people went down the water in the jar rose up little by little, অল্প অল্প করে পানিটা সামনের দিকে আসছিল। তাহলে এটা হচ্ছে 10 নম্বর। আচ্ছা, তারপরে কি করলো, এই যে when the water came to the mouth of the jar, জারের মুখে আসলো, the crow drank and made up his thirst, এবং সে তার পানি পান করে তার তৃষ্ণাটা সে মেটালো। তাহলে আই এক্স, যেহেতু কারেক্ট অর্ডারটা শুধু বসাইতে বলছে তাই আমরা কারেক্ট অর্ডারটাই শুধু বসাইছি। যদি এখানে পুরা স্টোরিটা লিখতে বলতো তাহলে আমরা কি করতাম, এই কারেক্ট অর্ডার বসানোর পরে ফুল স্টোরিটা আমাদেরকে নিচে লিখতে বলতো। এইটা অবশ্যই কোশ্চেনে উল্লেখ করে দিবে, এটা আমাদের এখানে উল্লেখ করা আছে। আমরা যদি একটু খেয়াল করি, এই যে রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইনটু টু মেক এ কারেক্ট অর্ডার, টু মেক এ কারেক্ট অর্ডার, ঠিক আছে, কারেক্ট অর্ডারে শুধু লিখতে বলছে, সেই অর্ডারটা আমরা এই যে লিখে দিছি। আচ্ছা, এটা ছিল 6 নাম্বার রিঅ্যারেঞ্জ। আর রিঅ্যারেঞ্জের সাজেশন তো আগেই বলছি, আমাদের ওইখানে আমরা আগেই দেখাইছি যে উপরেই দিয়ে দেওয়া আছে, আমাদের সাজেশন পার্টটা দেখলেই পাবে। এই যে রিঅ্যারেঞ্জ, এই 10টা পড়লে রিঅ্যারেঞ্জ 100% কমন, এর বাইরে আর একটা রিঅ্যারেঞ্জও পড়ার দরকার নাই। এই 10টা পড়লেই আমাদের পরীক্ষা 100% একটা কমন আসবে। এটা ছিল আমাদের রিঅ্যারেঞ্জের সাজেশন। আচ্ছা, এরপরে কি আছে আমরা সেটা দেখব। আচ্ছা, এবার 7 দাগে আমাদের যে জিনিসটা আসে সেটা হচ্ছে, 7 দাগে যে জিনিসটা আসে সেটা হচ্ছে দ্য গ্রাফ চার্ট shows the choice of profession by educated people in our country. Analyze the graph in 150 word. 150 ওয়ার্ডের মধ্যে তোমাকে এই যে গ্রাফটা দিছে এই গ্রাফটা ব্যাখ্যা করতে হবে। এই গ্রাফেরও আমাদের একটা শর্টকাট প্যাটার্ন দেওয়া আছে, যে স্ট্রাকচার ফলো করে যত গ্রাফে আসুক না কেন তোমরা খুব ইজি ভাবে যে কোনো গ্রাফই খুব সহজেই লিখতে পারবে পরীক্ষার খাতায়। সেই গ্রাফ চার্টটা আমি একটু দেখাই দিই, প্যাটার্নটা একটু দেখাই দিই, সেটা কোথায়, এই যে এই গ্রাফ চার্ট লেখার নিয়মটা আমাদেরকে কি করতে হবে, মাথায় রাখতে হবে। সবাই আমরা একটু স্ক্রিনশট দিয়ে নেই যাতে এটা দেখে আমরা প্র্যাকটিস করতে পারি। এই গ্রাফ চার্টের সাজেশন আমাদের ওখানে দেওয়া আছে, এই গ্রাফ চার্টের সাজেশন আমি দেখাচ্ছি, এটা একটু স্ক্রিনশট দিয়ে নেই। আচ্ছা, এবার আমরা যে গ্রাফ চার্টের যে সাজেশনটা দেয়া আছে সেই সাজেশনটা একটু দেখবো যে কোথায় সাজেশনটা আছে। এই যে হচ্ছে আমাদের গ্রাফ চার্টের সাজেশন। আচ্ছা, এই 9 নম্বরটা একটু মিস্টেক হয়েছে, এই 9 নম্বরটা গ্রাফ চার্ট না, এটা পরের স্লাইডটা এখানে চলে আসছে, এটা দেখার দরকার। এই 8টা যদি কেউ বাসায় বসে আমাদের ওই স্ট্রাকচার ওয়াইজ ফলো করে, লিখে লিখে যদি প্র্যাকটিস করে, তার পরীক্ষায় একটা কমন তো 100% শিওর আসবেই। আর যে প্যাটার্নেরই গ্রাফ আসুক না কেন, যে কোনো প্যাটার্ন মানে যে কোনো প্যাটার্নের গ্রাফই সে খুব ইজি ভাবেই লিখতে পারবে। এই আমাদের ওই যে স্ট্রাকচার, ওই স্ট্রাকচার দিয়ে আমাদেরকে শুধু এটা প্র্যাকটিস করতে হবে। এই যে টপিকগুলো দিছে এই টপিকসের উপর ওই স্ট্রাকচার বেস লিখে দিলেই আমাদের গ্রাফ চার্ট হয়ে যাবে এবং আমরা এখানে খুব ইজি ভাবে 10-এ 10 পেয়ে যাব। আচ্ছা, তো দেখি আমাদের গ্রাফ চার্টটা কি আছে। এই যে হচ্ছে গ্রাফ চার্ট আর এই যে হচ্ছে প্যাটার্ন। তো প্রথম লাইন বলছে দ্য চার্ট ইন দ্য কোশ্চেন পেপার ইনফর্মস অ্যাবাউট, এখানে টপিক দিতে হবে, ঠিক আছে, এখানে টপিক দিতে হবে। তো টপিক কিভাবে পাবো, আমাদের কোশ্চেনে দেখেন শোজ বলে একটা শব্দ দিছে, কোশ্চেনে কোথায় শোজ বলে, এই যে শোজ একটা শব্দ, এই শোজ এর পর থেকে শুরু করে এই যে দ্য চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি, এই ওই সেন্টেন্সের অর্থাৎ এই শোজ যুক্ত সেন্টেন্সের লাস্ট ফুল স্টপ পর্যন্ত, এই যে লাস্ট ফুল স্টপ পর্যন্তই আমাদের টপিক। তাহলে আমরা লিখব যে দ্য গ্রাফ কত নম্বর, 7 দাগে আসছিল, তাহলে আমরা লিখবো অ্যান্সার টু দা কোশ্চেন নং 7। আচ্ছা, তাহলে প্রথম লাইনটা আমি একটু লিখে দেই। তাহলে দ্য গ্রাফ ইন দ্য কোশ্চেন পেপার ইনফর্মস অ্যাবাউট, টপিক কি ছিল, টপিক বলছে শোস এর পর থেকে শুরু করে ওই সেন্টেন্সের শেষ ফুল স্টপ, দ্য চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল, দ্য চয়েস অফ প্রফেশন
the choice of profession by educated people in our country, by educated people in our country. তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম লাইন। তারপর দ্বিতীয় লাইন কি আছে আমরা যদি একটু খেয়াল করি, দ্বিতীয় লাইন আছে হচ্ছে নাও ইট ইজ মাই টার্ন টু ডিসকাস ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখন আমার পালা, মানে আলোচনা করার পালা হচ্ছে এবার আমার, অর্থাৎ এই লাইনটা সব জায়গায় কমন, আমরা সব ধরনের গ্রাফে এই লাইনটা লিখতে পারবো। তাহলে লিখি নাও ইট ইজ মাই টার্ন, it is my turn to discuss in black and white. black and white শব্দের অর্থ হচ্ছে লিখিতভাবে, এটা আমরা মাথায় রাখবো। black and white মানে লিখিতভাবে। এবার দেখি তৃতীয় লাইন কি বলতেছে। এবার বলতে here we can say that the highest percentage is, এবার আমরা ডিরেক্ট মানে হচ্ছে গ্রাফের ব্যাখ্যা দিয়ে মানে দিতে যাচ্ছি। here we can say that, এখানে আমরা বলতে পারি যে the highest percentage is, আগে এতটুকু লিখে নেই। আচ্ছা, here we can say that, here we can say that the highest percentage is, আবার পরে একটা ইন দেয়া ছিল, সেই ইনটাও দিয়ে রাখলাম। এবার যাই, এই যে ইজ এবং এই যে ইন দিছি। এবার সর্বোচ্চ অংশের নাম, এবার সর্বোচ্চ অংশের নাম এখানে কোথায় আছে, এই যে গভর্নমেন্ট জব। তাহলে আমরা লিখবো ইন, সর্বোচ্চ অংশের নাম যেহেতু গভর্নমেন্ট জব, তাহলে এই যে GOVT গভর্নমেন্ট জব। আচ্ছা, পরে কি বলছে, পরে বলছে হুইচ ইজ পার্সেন্টেজ, তাহলে হুইচ ইজ পার্সেন্টেজ লিখি, হুইচ ইজ কত পার্সেন্ট, 60%, তাহলে হুইচ ইজ 60%। এটা ছিল হাইয়েস্টটা। তাহলে এবার আমরা ঠিক সেম ভাবে লিখবো লোয়েস্টটা। লোয়েস্টটা লেখার আগে দেখেন কি দিছে, যে অন দা আদার হ্যান্ড বলে একটা শব্দ অ্যাড হয়েছে এখানে, অন দা আদার হ্যান্ড। এই অন দা আদার হ্যান্ড শব্দটা আমরা সবসময় অ্যাড করবো অপর দিকে, ঠিক আছে। অন দা আদার হ্যান্ড শব্দের অর্থ হচ্ছে অপর দিকে। অন দা আদার হ্যান্ড the lowest is in, দেখেন তাই দেয়া আছে, the lowest is in, এই যে ইন দেয়া আছে। এবার সর্বনিম্ন অংশের নাম, সর্বনিম্ন অংশ কোথায় দেয়া আছে, সর্বনিম্ন দেয়া আছে হচ্ছে রিসার্চ আর ফার্মিং। তাহলে আমরা লিখব এখানে, তাহলে আর লোয়েস্ট ইজ ইন রিসার্চ অ্যান্ড একটা কি ছিল, রিসার্চ অ্যান্ড ফার্মিং। তাহলে রিসার্চ অ্যান্ড ফার্মিং। তারপরে হুইচ, এবার দেখেন হুইচই দেয়া আছে, যদি প্যাটার্নটা খেয়াল করি, হুইচ পার্সেন্টেজ ইজ, তাহলে লিখি হুইচ পার্সেন্টেজ ইজ। আচ্ছা, কত পার্সেন্ট ছিল রিসার্চ এবং ফার্মিং এ, আমরা যদি একটু খেয়াল করি 10%, তাহলে 10% and 10% রেসপেক্টিভলি, রেসপেক্টিভলি মানে যথাক্রমে, রেসপেক্ট TIVLY। এখানে একটা দিয়ে দিলেও হয়ে যেত, কিন্তু লেখার প্যাটার্নটা চেঞ্জ করা লাগতো, যার কারণে একটু ক্রিটিক্যাল হয়ে যাবে বলে আমি শর্টকাটে দেখাইছি 10%। আচ্ছা, এরপরে কি বলছে দেখেন, তাহলে হাইয়েস্ট এবং লোয়েস্টের ব্যাখ্যা শেষ, আর বাকি আছে এইটা, এইটা এবং এইটা। আচ্ছা, এবার দেখি তার পরের লাইন কি বলছে, যে মোর ওভার দ্য চার্ট অলসো শোস, মোর ওভার দ্য চার্ট অলসো শোস আদার ইনফরমেশন। তাহলে লিখি আমরা মোর ওভার দ্য চার্ট, মোর ওভার the chart also shows, কি বলতেছে, কি shows, also shows other information। তাহলে লিখি other information। তাহলে এই যে ইনফরমেশন,
আচ্ছা, এবার দেখি পরের লাইন কি বলছে আমাদের। আচ্ছা, পরের লাইন হচ্ছে সাচ অ্যাজ ইন দ্য টার্ম অফ দ্বিতীয় অংশের নাম। ঠিক আছে, তাহলে সাচ অ্যাজ ইন দ্য টার্ম অফ, সাচ অ্যাজ, আমরা নেক্সট পেজ যাই, সাচ অ্যাজ ইন দ্য টার্ম অফ। আচ্ছা, এবার কি বলছে একটু খেয়াল করি। ইন দ্য টার্ম অফ, এবার দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশ বলতে বোঝাচ্ছে হয়ে গেছে আমাদের ম্যাক্সিমাম 1 2 3 তিনটা হয়ে গেছে, বাকি আছে এইটা এইটা এইটা। এবার আমরা এই যে সেকেন্ড পার্ট যেটা সেটা দিব, তাহলে হচ্ছে ইন দ্য টার্ম অফ কি দিব, নাম হচ্ছে বিজনেস, ইন দ্য টার্ম অফ বিজনেস, BUSINESS, বিজনেস। আচ্ছা, তারপরে দিলাম বিজনেসের পর কি বলছে দেখি, বিজনেস অ্যান্ড ইট ইজ এত পার্সেন্ট, এবং অ্যান্ড ইট ইজ কত পার্সেন্ট ছিল, আমরা যদি একটু খেয়াল করে দেখি, এটা হচ্ছে অ্যান্ড ইট ইজ 20%, এটা কত পার্সেন্ট, 20%, তাহলে আমরা দিব ইট ইজ 20%। তারপরে দেখি তার পরের লাইন আসলে কি হবে। পরের লাইনটা যদি আমরা খেয়াল করি, নেক্সট ইন দ্য টার্ম অফ, এই নেক্সট শব্দটা অ্যাড করব, নেক্সট, অনলি নেক্সট শব্দটা অ্যাড হবে, তাহলে লিখি নেক্সট ইন দ্য টার্ম অফ, নেক্সট ইন দ্য টার্ম অফ, নেক্সট ইন দ্য টার্ম অফ। দেখি এবার কোন টার্ম বাকি আছে, নেক্সট ইন দ্য টার্ম অফ ব্যাংকিং অ্যান্ড টিচিং। আমরা চাইলে দুইটাকে একই সাথে লিখতে পারি আর আলাদা আলাদাও লিখতে পারি, আমরা একই সাথে লিখে দিই যাতে আমাদের ঝামেলাটা একটু কম হয়। নেক্সট ইন দ্য টার্ম অফ ব্যাংকিং অ্যান্ড টিচিং, BANKING, ব্যাংকিং অ্যান্ড টিচিং, TEACHING, টিচিং। এই মানে এই পার্টে কি বলছে দেখি, টিচিং অ্যান্ড সরি টার্ম অফ তৃতীয়াংশ হুইচ ইজ এত পার্সেন্ট, তাহলে আমরা দিব কত পার্সেন্ট, আমরা একটু দেখে নিই, এখানে 40 এবং 30, তাহলে 40 এবং 30%, তাহলে 40% অ্যান্ড 30%। যেহেতু পরপর দুইটা দিছি যথাক্রমে এইটা, তার মানে মানে রেসপেক্টিভলি শব্দটা দেওয়ার মানে হচ্ছে রেসপেক্টিভলি দেওয়ার মানে হচ্ছে এই যে ব্যাংকিং এর ক্ষেত্রে প্রথমটা, আর এই টিচিং এর ক্ষেত্রে এই দ্বিতীয়টা, রেসপেক্টিভলি মানে এটা বোঝায়। আচ্ছা, এবার এন্ডিং কি দিছে দেখি। আচ্ছা, এন্ডিংটা বলছে, এবার বলছে দেখেন, অ্যানালাইজিং দ্য সার্ভে ইট ক্যান বি সেইড এটা স্কিপ, said that the above discussion is a complete representation of the graph, তাহলে আমরা লাস্টের লাইনে এটা লিখে দিলেই আমাদের গ্রাফ হয়ে যাবে। তাহলে আমরা দেব analyzing the survey it can be said that the above discussion, sorry একটু বানান ভুল গেছে, the above discussion is a complete representation of the graph। তো এই হচ্ছে গ্রাফের প্যাটার্নটা, এইভাবে আপনি সব গ্রাফ চার্ট লিখতে পারবেন। এই সাজেশনে যে গ্রাফ 8টা না 9টা দিছি, এই 8টা 9টা যদি এই সেম প্যাটার্নে প্র্যাকটিস করা যায়, পরীক্ষায় যে গ্রাফই আসুক না কেন সব গ্রাফ খুব ইজিভাবে আপনি লিখতে পারবেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এই 8টা গ্রাফ থেকেই আমাদের পরীক্ষায় কোনো না কোনো একটা কমন পাবেন। তো বাসায় বসে আমরা কি করব, এই প্যাটার্ন গ্রাফ চার্টের যে প্যাটার্নটা আমরা এখানে দিছিলাম এটা স্ক্রিনশট দিয়ে রেখে দেই, যাতে প্র্যাকটিস করার সময় আমরা এইগুলা মানে হচ্ছে প্র্যাকটিস করার সময় এই যে প্যাটার্নটা দিছি এই প্যাটার্নটা দিয়ে আমরা বাকিগুলো প্র্যাকটিস করতে পারি। এর জন্য আমরা এটাকে স্ক্রিনশট দিয়ে রেখে দিই, এবং এই স্লাইডের লিংক কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে অ্যাড করা আছে, তুমি চাইলে সেখান থেকেও দেখতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে দেখি কি আছে, এটা গেল। এবার হচ্ছে 8 দাগ, অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 8 বলতেছে কি দেখি, দ্য ফলোয়িং ইজ দ্য বিগিনিং অফ এ স্টোরি, একটা স্টোরি স্টার্টিংটা করে দিছে, কমপ্লিট ইট ইন ইউর ওন ওয়ার্ডস, কিছু দিয়ে দিছে, স্টার্টিংটা আপনারা করে দিছে, বাকিটা আপনাকে লিখতে হবে। কি বলছে দেখি, দেয়ার ওয়াজ এ নটি কাউবয় হু গ্রেজড হিজ কাউস বিসাইড এ ফরেস্ট, বনের পাশ দিয়ে একটা রাখাল, যে দুষ্টু একজন রাখাল কি করছিল, তার গরুটা চড়াচ্ছিল,
হি ইউজ টু মেক ফান উইথ পিপল। সে সবসময় কি করতো, ওই যে আশেপাশের মানুষের সাথে মজা করতো এবং চিৎকার করতো টাইগার টাইগার বলে। তার মানে আমরা বুঝেই গেছি যে এখানে কার স্টোরি বলা হয়েছে, ওই কাউবয় অ্যান্ড টাইগার বলি বা ওলফ বলি তার কথা বলা হয়েছে। এই স্টোরিটা একটা কি বলবো, এটা হচ্ছে একটা ট্র্যাডিশনাল স্টোরি যেটা আমরা জানি সবাই, ঠিক আছে। আমাদের এখন ট্র্যাডিশনাল স্টোরির পাশাপাশি এখন ক্রিয়েটিভ স্টোরিটাও আসে। তো এই স্টোরি সাজেশন দিতে গিয়ে আমি বলছিলাম যে এই স্টোরি সাজেশনটা আমরা যদি একটু ফলো করি, তো এখানে আমরা কি বলছিলাম একটু দেখে আসি। এই যে 22, 23, 24 এই তিনটা সালে রিপিটেড কোশ্চেন গুলো ভালোভাবে পড়বো। এই রিপিটেড কোশ্চেন গুলো ভালোভাবে পড়বো, রিপিটেড। আর এইখানে যেটা আসছে দ্য টাইগার অ্যান্ড এ কাউবয় বা দ্য কাউবয় অ্যান্ড এ টাইগার, যেটাই বলি না কেন, এটাও কিন্তু রিপিটেড কোশ্চেন, আগেও 2-3 বার আসছে। আপনি কোশ্চেন দেখলে বুঝতে পারবেন। তো কথা হচ্ছে একটাই, মানে কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে যে 22, 23, 24 এই তিনটা সালের যেই স্টোরিগুলা মানে 2-3 বার আসছে রিপিটেড যেগুলো, অর্থাৎ এই রিপিটেড গুলো আমাদেরকে কি করতে হবে, ভালোভাবে পড়তে হবে। জাস্ট কাহিনীটা জানতে হবে, আর লিখবো তো আমরা আমাদের মতো করে। জাস্ট কাহিনীটা খুব ভালোভাবে জানতে হবে যাতে লিখতে গেলে আমাদের একটু সুবিধা হয়। তো এই ছিল সামারি নিয়ে কথা। আচ্ছা, এরপরে যেটা থাকতেছে সেটা হচ্ছে ইনফর্মাল লেটার। মেবি ইমাজিন ইউ আর রাশেদ অ্যান্ড রাইসা, নিজের নাম। রিসেন্টলি ইউ গট এ লেটার ফ্রম ইউর ফ্রেন্ড আস্কিং ইউ হোয়াট ইউ উড লাইক টু ডু আফটার এইচএসসি এক্সামিনেশন। মানে এইচএসসি এক্সামিনেশন পরে তুমি কি করবা আর কি, সেটা নিয়ে তোমাকে কি করছে, একটা লেটার লিখতে বলছে, মানে জানতে চাইছে আর কি। নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম বা হার অ্যাবাউট ইট। দেখো এখানে কিন্তু ইউ আর রাশেদ অ্যান্ড রাইসা, এখানে কিন্তু তোমার নাম, তোমার নিজের নাম দিয়ে দিচ্ছে, কিন্তু ফ্রেন্ডের নাম কিন্তু উল্লেখ করে নাই। এই নামগুলো, ঠিকানাগুলো কিন্তু অনেক বেশি ইফেক্ট ফেলে একটা লেটার বলো, ইনফর্মাল লেটার বলো, আর তারপরে আমরা যদি ইমেইল বলি, যে কোনো কিছুর উপর এগুলো কিন্তু একটা মানে একটা ব্যাপক প্রভাব বিস্তার করে, ঠিক আছে। তো এই লেটারেরও একটা প্যাটার্ন আমরা দিয়ে দিছি, প্লাস লেটারের সাজেশনও আমরা এখানে দিয়ে দিছি। প্রথমে গেলেই আমরা দেখতে পাবো, একটু দেখাই দেই। প্রথমে গেলে আমরা লেটারের সাজেশন ওইখানেই অ্যাড করা আছে। এই যে এইখানে 7টার মতো দেয়া হয়েছে, প্লাস ওই জায়গা যে একটা প্র্যাকটিস দিছি, প্র্যাকটিসে যে ইনফর্মাল লেটারটা বলা হয়েছে টোটাল মিলে 8টা। এই টাইপ অর্থাৎ এই টাইপ ইনফর্মাল লেটারগুলো যদি তুমি পড়ো, তাহলে পরীক্ষায় যে ইনফর্মাল লেটারই আসুক না কেন খুব ইজিভাবেই লিখতে পারবা। আর আমি তো একটা প্যাটার্ন দিয়েই দিছি এবং দেখাও দিব, আলোচনাও করে দিব। ওই একটা বেসিক প্যাটার্ন দিয়ে সব ধরনের ইনফর্মাল লেটার যেটাই আসুক না কেন খুব ইজিভাবেই তুমি লিখতে পারবা পরীক্ষার খাতায়। তো দেখি, তাহলে মাথায় রাখবো যে এখানে যে 7টা দিছি, এই 7টা ইনফর্মাল লেটার খুব ভালোভাবে পড়ে ফেলতে, একটাও যেন মিস না যায় পরীক্ষায়, কিন্তু এর থেকেই কমন আসবে পরীক্ষায়, মাথায় রাখতে হবে। আচ্ছা দেখি, আমরা যাই ইনফর্মাল লেটারের যে প্যাটার্নটা আছে আমরা সেখানে যাব। এই যে প্রথমে ঠিকানা, প্রথমে তারিখ দিছে এখানে, তারপরে দেখেন এখানে ঠিকানা, এটা মনে রাখতে হবে, এটা কিন্তু নিজ ঠিকানা। এটা কোশ্চেন উল্লেখ করে দিতেও পারে, আবার কোশ্চেন না উল্লেখ করে দিতে পারে। আমরা যদি প্রিভিয়াস কোশ্চেনটা দেখি, এখানে কিন্তু ঠিকানা উল্লেখ করে নাই, শুধু নাম উল্লেখ করছে। আচ্ছা নেক্সট, আচ্ছা ডিয়ার নাফিজা, এই যে বন্ধুর নাম, এটা কিন্তু ফ্রেন্ডের নাম, এটা মাথায় রাখতে হবে। এটা কার নাম? এটা হচ্ছে ফ্রেন্ডের নাম, এটা মাথায় রাখবো। এটা হচ্ছে ফ্রেন্ডের নাম, এটা কিন্তু ফ্রেন্ডের নাম, আর এটা কিন্তু নিজের ঠিকানা, মাথায় রাখতে হবে। At first take my salam, I am fine, I am very glad to know that you are keeping sound mind in a sound body by the grace of Almighty Allah. Almighty এ বড় হাতের হবে, আল্লাহর এ বড় হাতের হবে। যে কোনো ধরনের ইনফর্মাল লেটার লিখতে গেলেই আমরা এই লাইনটা দিয়ে স্টার্ট করব, এই দুইটা লাইন দিয়ে স্টার্ট করব। ইমেইল বলেন, ইনফর্মাল লেটার বলেন, যাই বলুক না কেন, যে টপিকের উপরে লিখতে বলুক না কেন, সবসময় আমরা এইটা দিয়ে স্টার্ট করব। আচ্ছা তারপরে কি বলছে, I received your letter yesterday. In your letter you wanted to know about topic, এখানে যে বিষয়ে জানতে চাইছে সেই বিষয়টার নাম হবে। এখানে যদি আমরা দেখি কি বিষয় জানতে চাইছে, সেটা হচ্ছে হোয়াট, এখানে ইউর জায়গা হয়ে যাবে আই, হোয়াট আই উড লাইক টু ডু আফটার মাই এইচএসসি এক্সামিনেশন। যেহেতু এখানে আমার কথা বলছে, ঠিক আছে, তাহলে এখানে আমরা ওইখানে প্রোনাউন গুলো বা পার্সন গুলো এভাবে চেঞ্জ করব। নাও আই এম গিভিং ইউ এ শর্ট ডেসক্রিপশন অ্যাবাউট ইট, এখন এটা নিয়ে আমি তোমাকে একটা ছোট্ট বর্ণনা দিচ্ছি। আচ্ছা এরপরে যে এই বডিটা আমাদেরকে লিখতে হবে, এই যে মেইন বডিটা, এই বডিটা আমাদের নিজেদের মতো করে লিখতে হবে। জাস্ট
এই বডিটা লেখার ক্ষেত্রেই তোমাকে একটু বেশি ফোকাস দিতে হবে বা পড়তে হবে। এই বডির যদি মেইন বডির যদি 3-4টা লাইন আমরা যদি একটু পড়ে ফেলতে পারি এবং পড়ে যদি লিখতে পারি বা নিজেদের মতো করে যদি সঠিকভাবে লিখতে পারি সেটাও হবে। কথা কি বুঝতে পারছেন? যে এই টপিকটা, এই মেইন বডির টপিকটা আমরা যে কোন ওই যে টপিকগুলো সাজেশনগুলো দিছি ওই সাজেশন থেকে যে 7টা বা 8টা যে কয়টা ইনফরমেটর দেই না কেন ওই টপিকগুলার জাস্ট মেইন কিছু লাইন আমরা একটু পড়ে ফেলবো সাজেশন দেখে, দিয়ে এখানে আমরা লিখবো। তারপরে কি লিখবো যে নো মোর টুডে, প্রে ফর মি, সালাম টু দ্য এল্ডার্স এন্ড লাভ টু দ্য ইয়ঙ্গার ওয়ান্স, সি ইউ এগেইন, রাইট মি সুন। এই যে আমরা তার কাছ থেকে বিদায় নিলাম। এরপরে বেস্ট উইশেস, এই যে নামটা, এই নামটা হচ্ছে এই যে নামটা এটা কিন্তু নিজ নাম, ঠিক আছে? এই নামটা কিন্তু কোশ্চেন উল্লেখ করা ছিল ওইখানে, এই যে রাশেদ এবং রাইসা। তাহলে এইখানে আমরা যখন দিব তখন কিন্তু এই জায়গার এই নিজেদের মন গড়া কোনো কিছু লেখা যাবে না, এখানে কিন্তু আমাদের ওইরকম কিছুই দিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এই জায়গা লিখবো রাশেদ, অথবা যদি মেয়ে হন তাহলে লিখবেন রাইসা। তো এখানে নাম দেওয়ার পরে আমাদের এখানে একটা আঁকাইতে হয় যে এনভেলপ, যেটাকে আমরা বলি ফ্রম টু। ফ্রম হচ্ছে নিজের পার্ট, ঠিক আছে? ফ্রম হচ্ছে নিজের অংশ, আর টু হচ্ছে ফ্রেন্ড অর্থাৎ যার কাছে আমরা লিখতেছি তার পার্ট। এখানে ফ্রম নিজের নাম কিন্তু উল্লেখ আছে যেহেতু রাশেদ বা রাইসা, তাহলে এখানে সেটা দিবেন রাশেদ। আবার নিজের ঠিকানাও কিন্তু এখানে দিয়ে দিচ্ছেন, তাহলে মিরপুর, ঢাকা। আচ্ছা, এবার এই টু হচ্ছে যেহেতু ফ্রেন্ডের পার্ট, ফ্রেন্ডের নাম কিন্তু এখানে নাফিজা দিয়ে দেওয়া হয়েছে, নাফিজা। এই ঠিকানাটা কিন্তু কোথাও উল্লেখ করেনি, আবার কখনো কখনো প্রশ্নে কিন্তু উল্লেখ করে দিতে পারে। যদি উল্লেখ করে দেয় তো সেই ঠিকানায় আমাদেরকে কি করতে হবে, সেটা পাঠাতে হবে। আমরা দিয়ে দেই একটা ঠিকানা, এই ছিল ইনফর্মাল লেটারের প্যাটার্ন। আমরা যদি মেইন বডিটার 2-3 লাইন বা 3 থেকে 4 লাইন বা 5 লাইন যদি একটু পড়তে পারি, ওই টপিক ভিত্তিক সাজেশনে যেগুলো দেওয়া আছে ওগুলো যদি পড়তে পারি, এই বেসিক প্যাটার্ন ঠিক রেখেই পৃথিবীর যে কোনো ইনফর্মাল লেটার আপনি লিখতে পারবেন। পরীক্ষার খাতায় যে ইনফর্মাল লেটারই আসুক না কেন আপনি খুব ইজিভাবে এটা লিখতে পারবেন। এই ছিল আমাদের ইংরেজি প্রথম পত্রের ফুললি 100 মার্কের পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি। কেউ যদি আমাদের এই সাজেশন এবং এই ফুল ম্যারাথন ক্লাসগুলো ফলো করে তো ইংলিশ প্রথম পত্র পরীক্ষা তার জন্য সব থেকে বেশি সহজ হবে। তো এটাই হচ্ছে আমাদের আলোচনা আজকে পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। আমাদের সব সোশ্যাল মিডিয়ার লিংক ডেসক্রিপশন বক্সে আছে। এই যে আজকের এই ম্যারাথন ক্লাসের যে স্লাইড সেটাও আমরা কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি। যদি ভালো লাগে তো আমাদের সাথে যোগাযোগ করবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।